একজন হতো, কিন্তু হচ্ছে সামহাউ আর কি আমাদের A1 এর ব্যাচটা ছিল একজনের, দুইজনের আর কি, দুইজন না, টোটাল চারজন ছিল, চারজনেরই আসার কথা ছিল, বাট কাকতালীয়ভাবে তিনজনেরই প্রবলেম হয়ে গেছে, একজন সময় পাচ্ছে না, আর একজনের একটা ওনার বাচ্চার সমস্যা হয়েছিল যার কারণে আসতে পারেনি, আর অন্যজন হচ্ছে কানাডাতে চলে যাচ্ছে, হ্যাঁ, মানে এই নেক্সট মান্থে যাবে, যার কারণে উনি আর কন্টিনিউ করতে পারছে না, কানাডাতে গিয়ে হয়তো আবার কন্টিনিউ করবে, বাট এই জন্য আর কি স্টুডেন্ট আপনাদের এই ব্যাচে কম হয়েছে, নাকি অ্যাটলিস্ট 6 জন 7 জন থাকতো। হ্যাঁ, ওইটা একটা ভালো ছিল, 6-7 জন থাকলে অ্যাটলিস্ট 2-3 জন রেগুলারই জি থাকতো। জি। আচ্ছা, সমস্যা না, এখন লার্নিং তো নিজের ব্যাপার, আপনি থাকলেও আপনাকেই শিখতে হবে আপনারটা, রাইট? ব্যাপারটা হচ্ছে, ওকে, চলেন আমরা তাহলে প্রথমে ফেজও নিয়ে কথা বলি, জাস্ট আমি আইডিয়াটা আপনার থেকেই জানতে চাবো, যেখানে সমস্যা হবে আমি ওটা বলে দিচ্ছি। হুম, ফেজও, আচ্ছা, ফেজতে তাহলে ফরাসি ভাষায় আমরা দেখেছি যে এখানে 3 ক্যাটাগরির ভার্ব থাকে, তাই না? হ্যাঁ, 3 ক্যাটাগরির ভার্ব থাকে, একটা শেষে সবসময় আমরা দেখি যে ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, ইনফিনিটিভ থার্ড ওয়েভ গ্রুপ। থাকে, শেষে একটা ওয়েভ থাকে, যেমন পাকলে, রাইট, এরকম, রাইট, মশে, সবগুলো শেষে বেস ফর্মের শেষেই থাকে। সেকেন্ড যে আরেকটা থাকে সেটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির ভার্বের শেষে থাকে হচ্ছে ইএফ, এই ক্যাটাগরি যেমন ইয়ে। ফিনিক থাকে, পাখতিক থাকে, রাইট, এরকম আরো অনেক আছে। দেন থার্ড ক্যাটাগরি যেটা থাকে এফ ও থাকে, এফ। এফ ও থাকে, রাইট, এফ ও থাকে, যেমন বেফ। ফুমফন, রাইট, ফুমফন থাকে, দেন লেফ। আপফন থাকে, লেফ। এরকম আরো অনেক আছে। হুম, ওকে। সো দেখা গেছে যে আপনি যদি এই ওয়েখ ভার্বটা, এখন গোলাম মোস্তফা আপনাদেরকে কিভাবে শিখিয়েছিল আমি জানি না, এটা ডিটেলস গুলা বলেছিল কিনা। আহ, আচ্ছা, আমি একটু দেখাই দিচ্ছি। ওয়েখ ভার্ব যেটা, এটা কিভাবে কনজুগেশন করতে হয়, নিয়মটা কি আমাকে বলেন। এটার নিয়মটা হচ্ছে ভার্বের শেষের ই আরটার ইয়ে করে উঠাই দিয়ে সেখানে হচ্ছে আপনার ওই যে তুই লেল ও আচ্ছা, একটা নোভো এর সাথে কিছু। একটা ইন্ডিং রয়েছে, তাই না, তেরমিনিজও হ্যাঁ, বলে এন্ডিং যেটাকে, হ্যাঁ, রয়েছে। জি। ইন্ডিংটা কি, ইন্ডিংটা জরুরি, এটা বলেন। এন্ডিংটা হচ্ছে জো এর সাথে হচ্ছে অ, আচ্ছা, আমি টু এর সিরিয়ালে সাথে হচ্ছে বললেই ও। হবে, আপনি বলেন সিরিয়ালে। আচ্ছা, অ, দেন হচ্ছে ও এস, ওএস, এটা হচ্ছে টু এর সাথে। দেন দেন হচ্ছে আবার ও, ও, ওকে, দেন হচ্ছে ও এন এস, ওএনএফ, দেন হচ্ছে ও জেড, ও জেড, আর হচ্ছে ও এন তে। ওএনপি, ফাইন। সো আমরা এই ইন্ডিংটা ও ওএফ বাদ দেওয়ার পরে হুম। বসিয়ে দিলে আমাদের কনজুগেশনটা হয়ে যাবে। হুম। কিন্তু এখানে কিছু বিষয় রয়েছে, আমি আপনাকে ওটা দেখাচ্ছি যে একটু একটু চেঞ্জ আছে, যেমন মশে, হুম। তারপরে হচ্ছে ইয়ে, হুম। পেয়ে, হুম। তারপরে আরেকটা ক্যাটাগরি ভাবছিল, সেটা কি জানো? জি, ও হ্যাঁ, মনে পড়েছে, সি, কমসে, আনোসে, হ্যাঁ, আনোসে, ওকে। সো এটা দেখেন, এই যে এই ভার্ব গুলো কিন্তু শেষে কি রয়েছে, ওএফ আছে, তাই না, ওএফ, সবগুলাই হুম। ওএফ আছে। সো এখানে একটু একটু চেঞ্জ আছে, সামান্য একটু পরিবর্তন আছে, যেমন ওএফ তো ধরবেনই ডেফিনেটলি, বাট দেখবেন যে ফরাসিতে অনেক ভার্ব আছে যেগুলো শেষে কি থাকে, এই জে ওয়েক থাকে, 3টা লেটার কাউন্ট করে না এখন, হ্যাঁ, শুধু ওয়েক না কাউন্ট করে হ্যাঁ। জে ওয়েক কাউন্ট করে। তাহলে এরকম অনেক ভার্ব আছে, আমি তার মধ্যে 2টা লিখেছি। জে ওয়েক থাকলে কনজুগেশন করতে গেলে একটা জায়গায় একটু পরিবর্তন আসে, আর আমরা নিয়ম অনুযায়ী করি, তারপরে পরিবর্তনটা আমি লিখছি, হ্যাঁ। তাহলে প্রথমটা মজে, টু ইট, এটা যদি করতে যাই কি লিখবো আমি, এরকম, তাই না, মজ। আচ্ছা, হুম। এখানে জাস্ট ইয়েস ফর্মটুকু লিখে পরে এন্ডিংটা বসাচ্ছি, টু মজ, দেন হুম। il, elle, on mange, mange, vous mange, mange, ঠিক আছে, আমি জাস্ট স্টেমটা লিখে নিলাম সব জায়গায়, হ্যাঁ।
হুম ওএফ বাদ দিয়ে যেটুকু ছিল লিখে নিলাম। এখন ইন্ডিংটা আমরা বসাবো। এখানে নিয়ম অনুযায়ী কি বসবে? ও বসবে, তাই না? ও বসবে এখানে ওএস 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 বসবে, রাইট? হুম এখানে ও বসবে। ও এখানে বসবে নিয়ম অনুযায়ী কি বসার কথা? ওএনএস, রাইট? ওএনএস বসার কথা, বাট এখানে একটা নিয়ম আছে ওই হ্যাঁ, হ্যাঁ। জি থাকার কারণে। আচ্ছা, জি কি বসবে তাহলে এখানে? এখানে ই ও ও এন এস বসবে আর কি। আপনি বলছেন যে এখানে এক্সট্রা একটা ও হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ এক্সট্রা একটা ও হবে। হ্যাঁ, I was trying to say this. সো জাস্ট শুধুমাত্র এখানেই এই পরিবর্তনটা আসবে। এটা হুম শিখতেছি কেন? কারণ আমি যখন লিখতে যাব, যদিও হুম প্রোনাউন্সিয়েশন এ বা মৌখিক ওরাল ল্যাঙ্গুয়েজে বোঝা যাবে না, তাই না? ওরালে বোঝা যাবে না, বাট লিখতে গেলে আপনাকে ঠিক করে লিখতে হবে। সো এখানে একটা এক্সট্রা ওটা দিয়ে দিতে হবে। সো যত এরকম ভার্ব আছে যেগুলা যে ওয়ে দিয়ে শেষ, সেক্ষেত্রে জাস্ট প্রেজেন্ট টেন্স করতে গেলে এই জায়গাতে এই পরিবর্তনটা আসবে। হুম দেন এরকম তাহলে এটা কি আপনি জানার কথা তাহলে মনে হয় জিএম হ্যাঁ মুস্তফা করিয়ে যেত। ওয়াই আর থাকলে কি হয়? পরিবর্তনটা কি আসে? ওটা হচ্ছে ই দিয়ে রিপ্লেস হয় জো টু ইল, আর ইলের যে প্লুরাল আছে সেটার ক্ষেত্রে। আচ্ছা, নিয়ম অনুযায়ী হওয়ার কথা এরকম ছিল, তাই না? হ্যাঁ এরকম ছিল সব জায়গায়, তো এরকমই হওয়ার কথা। আচ্ছা, দেন কিন্তু যেটা হয় কি ওয়াইটা কি হয়ে যায়? আয় এ রূপান্তরিত হয়ে যায়। ওয়াই কি হয়ে যাবে? আয় হয়ে আই যাবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কিন্তু কি হবে? জভোয়া। এটা ভাওয়াল দিয়ে শুরু, তাহলে এটা এরকম হবে। জভোয়া। কিন্তু আসলে বেসিক্যালি এটা জভোয়া ওই ওয়াই দিলেও হবে। এই ধরনের ভার্বের আবার ২ ধরনেরই লেখা আপনি দেখতে পারবেন। কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ওয়াইটাকে কি করা হয়? আয় এ রূপান্তর করা। আই এর ঠিক আছে? রূপান্তর জভোয়া। হ্যাঁ? এটা এখানে আবার চেঞ্জ আছে একটু বেশি জায়গায়। টুর সাথেও এরকম হবে। ইম, ভে ও ওয়াই ছিল ওখানে আয় হয়ে গেল। দেন আই এরকম। হয়ে গেছে। দেন ইল ইলের সাথেও এল সেম। অন এখানেও সেম হবে। মুভ VOIE হতে হ্যাঁ, হবে না, হ্যাঁ, রাইট। নো ভূতে হবে না। নো ভূতে যা ছিল তাই ওএনএস হবে OIONS হ্যাঁ। নুজভৈয় ভু এস এর ON ON ভে ও ওজেড ভুজভৈয়ে অ্যান্ড হুম ইল এর ক্ষেত্রে এর পরিবর্তনটা সাথে আবার আবার আসবে, তাই না? হ্যাঁ। তাহলে ON ভে ও ই ON এরকম হবে, রাইট? অভুয়া। তার মানে প্রথম ৩ টা এবং পরে লাস্টেরটাতে এই ওয়াই ছিল এখানে, বাট ওটা ইঘেক পরিবর্তন হয়ে তে ট্রান্সফর্ম হুম হয়ে যাবে। আচ্ছা, এখানে এইটুকু পরিবর্তন ছিল। এটা কি জানেন তাহলে? এটা তো জানার কথা মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে সেদির একটা নিয়ম সেদির একটা ছিল। রুলস আছে, রাইট? এটা নুনের কোথায় ক্ষেত্রে ব্যবহার করতে শুধুমাত্র, হয়? এই শুধুমাত্র শুধু নোর সাথে, নো ফর্মের সাথে। রাইট? নো ফর্মের সাথে লাস্টে যে সিটা থাকবে, যত এরকম সেওয়েক দিয়ে শেষ, ওগুলোর নিচে আমরা একটা সেদ ইউজ করব। সেদি না ইউজ করলে ওখানে হবে কি নো কমো ক সাউন্ড হয়ে যাবে। সেদি যদি না থাকে কমো ক হ্যাঁ হবে, হ্যাঁ? হ্যাঁ এটা তো কমো উচ্চারণ ক ঠিক না, কমো রাখার জন্য। সাউন্ড। হ্যাঁ। সি কে সর মতো সাউন্ড দেওয়ার জন্য সেদি লাগবে। আচ্ছা, জি এটা আপনার জানা আছে, দ্যাটস আ গুড থিং। সো এই যে ক্যাটাগরি যে এই ওয়েক ফার্স্ট ওয়েক এর ক্যাটাগরি, এই এই ক্যাটাগরিতে যদি আমরা এই লিটল চেঞ্জ গুলা বাদ দেই, তাহলে একটা বড় পরিবর্তনের যে একটা ইরেগুলার ভার্ব সেটা হচ্ছে আলে, তাই না? আলে। হ্যাঁ আমরা এই একটাই ভার্ব ইরেগুলার। আছে যেটা অনেক বেশি মানে হয়। এটার কোনো মিলই থাকে না, তাই না? এটা তো কনজুগেশন জানা আছে। বলেন তো আমাকে আলের হ্যাঁ কনজুগেশনটা। আচ্ছা, এটা হচ্ছে আম, জো ভে হ্যাঁ, ভে 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 আই ই হ্যাঁ, এস হ্যাঁ, না বানান জো। বলতে হবে না, আপনি বললেই হবে, আচ্ছা জাস্ট আচ্ছা, বলে দাও। জো ভে টু ভা হ্যাঁ, হ্যাঁ, ইল এল ও ভা ওকে। নুজালন নুজালো নোজালন, হ্যাঁ নুজালো নোজালো, ভুজালে নোজালে। ইল এল ভো এল ভঁ, ভো। ভুনা, ভঁ, হ্যাঁ, ভে ও এন তে হ্যাঁ আছে হ্যাঁ ভো, দেখুন, হ্যাঁ? ওই চন্দ্রবিন্দু সহ এল ভঁ, উচ্চারণ হ্যাঁ, হবে। জি। ওকে। সো এই একটাই ভার্ব আছে এই আর এই ক্যাটাগরিতে, যেটা এরকম হাইলি ইরেগুলার, রাইট? হাইলি হ্যাঁ ইরেগুলার। এটা বাদে আর অন্য কোনো ভার্ব নেই। জাস্ট যেগুলো দেখালাম, জাস্ট সামান্য সামান্য, এটাতে ইরেগুলার বলা যাবে না। জাস্ট একটু মানে উচ্চারণের নিয়মটা একটু সুবিধার্থে, হ্যাঁ, different। জাস্ট হুম, পরিবর্তনটা আসছে। এগুলো ইরেগুলার না বেসিক্যালি। হুম, ওকে। বাট আপনি যদি এই ইএফ এবং এফও আর ফরাসিতে ভার্ব আছে আপনার এই ইএক ভার্বগুলো সবচেয়ে বেশি, হ্যাঁ? এই শ্রেণীতে আপনি যদি আমি কি এটাকে 100% এ কাউন্ট করি, তাহলে দেখা যাচ্ছে আপনার ইএক শ্রেণীতে আছে 60%, এই ২ টা হুম। মিলে হচ্ছে 20, হ্যাঁ? আচ্ছা, এফ তে আরো কম আছে। ইএফ এ আরেকটু বেশি আছে। সো এরকম হয়তো তো দুইটাতে 25 বা ইরেগুলারও বেশি। হ্যাঁ, হ্যাঁ। ইরেগুলারই বেশি চাই। এক্সাক্টলি, হ্যাঁ। সো ইএফ এ মনে অনেক রাখবো আমি ইরেগুলার তাহলে। আছে প্লাস রেগুলার আছে। সো আপনি আমাকে জাস্ট রেগুলার এর ইয়েটা বলেন, মানে কি বলে এটা? এন্ডিং টা বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার আইডিয়া রয়েছে। আচ্ছা, ইয়ে সেকেন্ড গ্রুপেরটা। হ্যাঁ, হ্যাঁ। এন্ডিং ভে টা কি?
সেকেন্ড গ্রুপের জন্য মানে যখন হচ্ছে ই এফ থাকে তখন সেখানে হচ্ছে জো এর সাথে হয় ইএস, ইএস, টু ওকে, এর সাথে হয় ইএস, ইএস, ইল এল ও এর সাথে হচ্ছে ইতে, ইতে, হ্যাঁ, দেন নু এর সাথে হচ্ছে ই এস এস ও এন এস, এস এস ও এন এস, ওকে, দেন ইয়ের সাথে ভু এর সাথে হচ্ছে ই এস 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 এস, ও জেড, ওকে, দেন আর হচ্ছে ইল এল প্লুরাল যেটা সেটার সাথে হচ্ছে ই ইএসএস, এস এস ও এন তে। ওকে, ফাইন, রাইট। সো এটা হচ্ছে রেগুলার, রাইট? এই ইএফ যত রেগুলার ভার্ব আছে আমরা জাস্ট ইএফটা বাদ দিয়ে দিব এবং ওই জায়গাতে এটা সাবজেক্ট ওয়াইজ এটা বসিয়ে দিতে হবে। কিন্তু আমরা দেখেছি যে এই ক্যাটাগরিতে অনেক ইরেগুলার ভার্ব রয়েছে, যেমন এই যে এখানে একটা লেখা আছে পাখতিক, তাই না? পাখতিক আমি যখন পাখতে, কনজুগেশন করবো তখন কি হবে? এরকম হবে, জো পাখ টু পাখ, টু, তাই না? ইল, ইল এল অপাখ, হ্যাঁ, ইল এল অ পাখ, পাখ, এরকম হবে। দেন নু পাখতো, পাখতং, ভু পাখতে, ভু পাখতে, হ্যাঁ, পাখতে ও ভু পাখতে, ইলেল পাখতো। ইল এল পাখতে তে ওয়েন্টে, রাইট? এরকম হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে কোনো মিলছে না, রাইট? এন্ডিং এর সাথে কোনো না, মিল নাই। সো ইরেগুলার। এরকম ইরেগুলার ভার্ব গুলো অনেক আছে। এখন যেটা বললাম যে ইরেগুলার নিয়ে একটু বেশি কাজ করতে হবে, হ্যাঁ? এগুলি মুখস্থ করতে বলেছিল মোস্তফা ভাই আচ্ছা, তখন, আচ্ছা, হ্যাঁ, ওকে, প্রায় 29-30টার মতন ভার। আচ্ছা, আচ্ছা। জি, ওইটা মুখস্থ করলেই মোটামুটি চলা যাবে আরকি। হুম, আচ্ছা, দেন আমরা যদি নেক্সট এ চলে আসি এফ ও। এফ ও এটার আপনি জাস্ট আমাকে এন্ডিংটা বলেন যে এটার এন্ডিংটা আচ্ছা, রেগুলার যেগুলো এটা আছে। হচ্ছে জো এর সাথে এস, টু এর সাথে এস, এস, ওকে, ইলেল এস, ইলেল এর সাথে হচ্ছে কিছু হবে না, কিছু যা হবে না, থাকবে ফাঁকা তাই থাকবে, ওকে, দেন ফাঁকা থাকবে। দেন হচ্ছে নু এর সাথে হচ্ছে ওএনএস, ওয়েনেস, আর ভু এর সাথে ওজেড, আর ওকে, ইলেল প্লুরালের সাথে ওএনতে একই। ওয়েনতে, রাইট, ওকে, ফাইন, এক্স্যাক্টলি কারেক্ট, এক্স্যাক্টলি কারেক্ট। আচ্ছা, বাট আমরা যদি একটা এখানে যে ২ টা ভার্ব লেখা আছে ২ টাই ইরেগুলার ফর্মে আছে, রাইট? সো হুম, আমরা যদি ওইটাকে একবার কনজুগেশন করি তাহলে কি হবে? জো জো কুম ফ, কনফার্ম, রাইট? এটার সাথে কোনো মিলবে না, রাইট? জো কুম ফ, জো, হুম, ইলেল জো কুম ফ, দেন হচ্ছে ইল, এল এল অ কুম ফ, দেন নু, নো কনফার্ম, নু কুম ফ ন, রাইট? ডোন্ট এখানে এসে কনফার্ম। হ্যাঁ, পরিবর্তন হয়ে যাবে। এই যে এই ৩ টা জায়গায় ঠিক আছে, তাই না? ৩ টা জায়গায় হ্যাঁ, ঠিক আছে। এস, এস এখানে কিছুই নাই। বাট পরের ৩ টাতে আবার মিল নেই। নো কুম খ ন, ভু কি হবে? নো কনফার্মে, কুম সিউএম কুম পিআরই এন ও জেড, রাইট? ভু কুম খ নে, আর লাস্টেরটা কি হবে তাহলে? ইলেল ইল কনফার্ম, ইলেল ও এন তে, রাইট? কুমখেন, ইলেল কুমখেন সাউন্ড আসবে, রাইট? ওকে। সো এরকম দেখেছি যে এরকম ইরেগুলার কিছু ভার্ব রয়েছে। আচ্ছা। তো তাহলে দিস ইজ অল অ্যাবাউট আপনার প্রেজেন্ট টেন্স। বাট প্রেজেন্ট টেন্সে আরেকটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে প্রোনোমিনাল ভার্ব গুলো যদি আমরা প্রেজেন্টে করি, তাই না? প্রোনোমিনাল ভার্ব যেমন কি হবে? প্রোনোমিনাল ভার্ব যেমন কোনগুলো? প্রোনোমিনাল হচ্ছে সে দিয়ে যেগুলো শুরু সো হয়। দিয়ে যেগুলো থাকে, রাইট? সো, সো সো, দু সে, সো দোষে সোলাভে, খাজে, রাইট? সো লাভে, সো রাইট? বেবি, সো ভেবেইয়ে, রাইট? ভেবেইয়ে, সো মাতি। হ্যাঁ, এরকম এরকম অনেক আছে, রাইট? এরকম অনেক আছে। সো এগুলাকে কিভাবে কনজুগেশন করতে হয় আর এগুলা সেন্স কি? সেন্স কি জানা আছে? সেন্স মানে হচ্ছে ওই যে যৌতুকের সাথে যা হয় ওইগুলা মানে আমি ভার্ব কিভাবে চেঞ্জ করব? করার আগে, কনজুগেট করার আগে হচ্ছে ওটাকে কি বলে জানো? আচ্ছা, মানে ভার্ব কনজুগেশনের আগে হচ্ছে মাঝখানে হচ্ছে একটা ওই যে সোর ইয়ে যে বসাতে ফর্মটা, হয়। রাইট? হ্যাঁ, সো সো এর থেকে ফর্মটা যেগুলো বসাতে আসে, হয়। সো জয়ের থেকে কি সাথে, কি আছে? এই জয়ের জয়ের সাথে সাথে মো মো হয়, হয়। আর ভার্বটা যদি মো হচ্ছে হয়, আপনার কি কি বলে, ভার্বটা যদি ভাওয়াল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে ওখানে কি হবে? এম অ্যাপস্ট্রোফ হবে, তাই না? এম হ্যাঁ, অ্যাপস্ট্রোফ তোর সাথে হবে তো, ভার্ব দিয়ে শুরু হলে, ভাওয়াল দিয়ে শুরু হলে ওখানে হয়ে যাবে কি? টি অ্যাপস্ট্রোফ। দেন হচ্ছে সো, দেন হচ্ছে ইলেলের সাথে সো সই থাকবে। হ্যাঁ, সো, ভাওয়াল দিয়ে শুরু হলে এস অ্যাবস্ট্রো আকারে দেখতে পাবো আমরা। আর নুর হ্যাঁ, সাথে অলওয়েজ নু, এখানে কোনো চেঞ্জ নো নাই। গো, ভুর সাথে অলওয়েজ ভু। আবার লাস্টে গেলেও আবার সো অথবা এস অ্যাবস্ট্রো, রাইট? হুম, এগুলো কোথা থেকে আসলো? এগুলো হচ্ছে এই সো থেকে চলে আসছে, রাইট? সো হুম, থেকে। সো আমরা ভার্বের যেই ভার্বটা, যেই ভার্ব যেই ক্যাটাগরিতে পড়বে যদি সেটা রেগুলার হয় আমরা ওই অনুযায়ী কনজুগেশন রেগুলার করব, হলে রাইট? রেগুলার ওখানে এন্ডিং এ, কোনো প্রবলেম নেই। জাস্ট শুধু এটার পূর্বে এইটা সেটা বসাতে চেঞ্জ হবে। করে। তাহলে আমি কি লিখবো? জোমো
দুষ, তাই না? যমদুষ। যমদুষ দু তো এটাকে যেন কি বলে, সো এর এই ফর্মটাকে? মতো সো যেটা। ফর্ম বলতে এটাকে তো প্রোনোমিনাল ভার্ব বলে। আচ্ছা আচ্ছা, okay. প্রোনোমিনাল, হ্যাঁ, না, প্রোনোমিনাল। ভার্বটাকে তো হচ্ছে যখন চেঞ্জ করতে সেটাকে কনজুগেশন বলতেছে, আর এটাকে কি বলে? সো যখন ম হয়ে যাচ্ছে, সো যখন তো হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে, এই জিনিসগুলা কি, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। প্রোনোমিনাল যে কথাটা বলতেছি না, এই জিনিসগুলোর নামই হচ্ছে প্রোনোমিনাল। প্রোনোমিনাল মানে আচ্ছা, ইংরেজিতে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে? ওকে। আচ্ছা, রিফ্লেক্সিভ, যেটা এগুলা দিয়ে কি বোঝাচ্ছে, মাইসেলফ বোঝাচ্ছে না? ইংরেজিতে হ্যাঁ। রিফ্লেক্সিভ গুলা, মানে দেখেন ইংরেজিতে প্রোনাউন কি, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ হুম, প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? হুম, রিফ্লেক্সিভ কোনগুলো, মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, আওয়ারসেলফস, দেমসেলফস, এগুলো হচ্ছে কি, মানে রিফ্লেক্সিভ, রাইট? রিফ্লেক্সিভ। সো এটা হচ্ছে সেই রিফ্লেক্সিভ এর ফর্ম। হুম। আচ্ছা, যদিও এই জিনিসটা দুইটা অর্থে ব্যবহৃত হয়। এটাকে বলতে পারেন আপনি রিফ্লেক্সিভ, আবার এটা আরেক অর্থে যখন ব্যবহৃত হবে আমি আপনাকে দেখাচ্ছি, সেটাকে বলে রেসিপ্রোক। ফরাসিতে বলে কি, রেসিপ্রোক, বা ইংরেজিতে বললে রিসিপ্রোকাল। কি বলে? রিসিপ্রোকাল, রেসিপ্রোকাল। হ্যাঁ। আচ্ছা, রিসিপ্রোকাল কিভাবে আমি জিনিসটা বুঝাচ্ছি। সো এখানে, এখানে সেন্সটা কি, যে "je me douche"। এখন ফরাসিদের ইংরেজিতে যখন আমি এটাকে বলি, ইংরেজিতে আমরা নরমাল বলি "I take shower" অথবা "I am taking shower", রাইট? হুম, এখানে কিন্তু হুম, বলি না যে "I am myself taking shower", এরকম হয় না, রাইট? বা এরকম বলা হুম, হলেও বলা হয়, বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু হুম, ফরাসিরা বলছে কি যে আ কিছু কাজ আছে যেগুলা ওই বাক্যের সাবজেক্টের উপরেই কি আসে? ব্যাক করে। মানে সাবজেক্টের উপরে ওটা পতিত হয়। যেমন গোসল করার কাজ যে করে তার উপরেই আসে। তাই না? নিজের উপরে। হুম, যার হুম, কারণে এগুলা কি? এগুলো হচ্ছে ফনোমিনাল, বা ইংরেজিতে বললে রিফ্লেক্সিভ। হ্যাঁ? রিফ্লেক্সিভ মানে কি? রিফ্লেক্ট মানে কি? যখন আমরা যখন কোনো আয়নার সম্মুখে দাঁড়াচ্ছি তখন কি দেখতে পাই? We see নিজেকে ourselves, দেখতে। রাইট? হুম, আমরা কিন্তু নিজেকেই দেখতে পাচ্ছি। মানে আমি দেখতে আমার পাচ্ছি না। প্রতিবিম্বটা দেখতে পাচ্ছি। That is called the reflex বা reflection, reflect, রাইট? প্রতিবিম্ব। সো ব্যাপারটা এরকম যে আপনি যা করছেন সেই জিনিসটা আপনার উপরেই চলে আসতেছে। যার কারণে হুম, হচ্ছে এগুলা হচ্ছে রিফ্লেক্সিভ, হ্যাঁ? বা ফনোমিনাল ভার্ব। আচ্ছা, এই ভার্বের আরেকটা অর্থ রয়েছে, সেটাকে বললাম রেসিপ্রোক বা রিসিপ্রোক্যাল। রেসিপ্রোকাল। রিসিপ্রোক্যাল মানে হচ্ছে পারস্পরিকতা। হুম, রিসিপ্রোক্যাল মিনস পারস্পরিকতা। কেমন পারস্পরিকতা? আমরা ইংরেজিতে যেমন বলি যে আম যদি বলি যে "দে আর টকিং টু ইচ আদার", তাহলে এখানে ইচ আদার যে কথাটা, এটা কি পারস্পরিকতা না? একে অপরের সঙ্গে, তাই না? হ্যাঁ। একে অপরের সঙ্গে। তো ফরাসিতে যখন আপনার, যদিও এরকম করার সিস্টেম রয়েছে, les uns des autres একটা আছে, with one another, বাট হুম, আপনি যখন এই কথাটা আসবে যে একে অপরের সাথে, with each other বা one another এরকম যখন আসবে, তখন এটাকে বলে হচ্ছে রেসিপ্রোকাল, হ্যাঁ? বা রেসিপ্রোক হুম, বলে। তখন আপনি কি করবেন? এই প্রোনোমিনাল ভার্বের সিস্টেমটা ব্যবহার করবেন। যেমন আমি যেটা বললাম যে "দে আর টকিং", যদি এটা আমি ইংরেজিতে লিখি, "দে আর", TALKING, টকিং টু ইচ আদার, হ্যাঁ? হুম। তারা একে অপরের সাথে কথা বলছে। এই যে একে অপরের কথা মানে ওইটাই মানে হচ্ছে রেসিপ্রোকাল। সো এই কথাটা তাহলে আমি ফরাসিতে কিভাবে বলব? এটাকে বলতে হবে যে "il se আচ্ছা, বাহ! parle", এটুকু বললেই হয়ে যাবে। ইংরেজিতে দেখেন আচ্ছা, আমাদের কতগুলা শব্দ প্রয়োজন, কিন্তু ফরাসিতে হ্যাঁ। মাত্র ৩ টা শব্দ দিয়ে আমি এই কথা বলে ফেললাম। সো দুই হ্যাঁ। কভার হয়ে যাচ্ছে। এখন দেখেন পাগলে ভার্ব, এটা কিন্তু কোনো প্রোনোমিনাল ভার্ব না, তাই না? না, এটা কি না। প্রোনোমিনাল ভার্ব? আপনি কখনোই পাগলের শেষে সো দেখেননি, রাইট? কিন্তু এখানে কেন হলো? এই যে ইচ আদার এই কথাটার কারণে। এই সো দিয়ে এখানে রেসিপ্রোকাল। আর হুম। মানে themselves বুঝাচ্ছে না। এখানে ইচ আদার বুঝাচ্ছে। এটাকেই বলে রিফ্লেক্স, মানে রেসিপ্রোকাল, রাইট? দে মানে আর হচ্ছে টকিং, এই ফোনোমিনাল ভার্ব ছাড়াও হচ্ছে আমি যদি হচ্ছে সরি, রেসিপ্রোকাল করতে চান, রিফ্লেক্সিভ হ্যাঁ। এর গতি থেকে রেসিপ্রোকাল সেক্ষেত্রে করব আপনি তো। কিন্তু যেকোনো ভার্বকে এভাবে লিখতে পারবেন। যেকোনো ভার্ব, সেটা ওকে। প্রোনোমিনাল হোক বা না হোক। হ্যাঁ? আর ওই তুইলেস এর সাথে হচ্ছে আমার ওই ফর্মগুলো, এই সো এর ওই ফর্মগুলো ব্যবহার করে জাস্ট করতেই হবে। হ্যাঁ। আর আচ্ছা। রেসিপ্রোকাল হলে তো অবশ্যই সেখানে ২ জন ব্যক্তি থাকবে না? হ্যাঁ। ইচ আদার মানে কি? অবশ্যই ২ জন ব্যক্তি হ্যাঁ, ছাড়া তো আপনি ইচ ডেফিনিটলি আদার এট বলতে লিস্ট পারবেন না। ২ জন থাকবে। যদি এটা হুম। হবে না, রাইট? শুধুমাত্র দের সাথে হবে। যদি হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা। তা এরকম যদি আরো একটা হয় যে আম কি বলা যায়? যে আচ্ছা, যদি বলি যে "দে লাভ ইচ আদার", এরকম হতে পারে না? "দে লাভ ইচ আদার", রাইট? হ্যাঁ। তাহলে কি বলব তখন? ইল, কি বলবেন? ইলসো, ইলজেম, ইলসেইম, তাই না? ইলজেম। ইলজেম হবে। তাহলে এখানে যদিও এটা প্রোনোমিনাল এর মতো দেখাচ্ছে, কিন্তু আসলে এটা হুম, প্রোনোমিনাল না। এম এ ভার্ব কখনো প্রোনোমিনাল হয় না। তাই না? তবে হুম, এটা হুম। রিফ্লেক্সিভ এ চলে যাবে, হ্যাঁ?
তার মানে কি হবে তাহলে? দে লাভ ইচ আদার। দে লাভ আচ্ছা। যেটা ট্রান্সলেশন করবেন দে লাভ ইচ আদার হয়ে যাবে। ঠিক আছে? এরকম হতে পারে যে দে মিট ইচ আদার, রাইট? দে মিট ইচ আদার। তখন কি হবে? ইল সো rencontre, ils se rencontrent। ঠিক আছে? এরকম ভাবে হুম। কাজ করবে। সো তার মানে এই প্রোনোমিনাল ভার্ব বেসিক্যালি আমরা প্রোনোমিনাল হিসেবে জানি, বাট এটা আরেকটা সেন্স রয়েছে যেটা আমি আপনাকে ব্যাখ্যা করলাম। আশা করি আপনার কাছে জিনিসটা ক্লিয়ার। ইজ ইট হ্যাঁ, ক্লিয়ার? ওকে। সো আপনি কি নোট নিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। ওকে, ঠিক আছে, দ্যাটস ফাইন। আচ্ছা, তাহলে আমরা এখন থেকে প্রোনোমিনালকে এইভাবে দেখবো, বা এইভাবে আপনার সুবিধা মতো যখন, মানে এক কথায় আপনাকে আবার বলি, জাস্ট ইচ আদার কথা আপনি যেখানেই ইউজ করবেন ইংরেজিতে, হ্যাঁ? ওই জায়গাতে আপনি এই কাজটা করবেন। দ্যাটস ইট। মানে এটা রিফ্লেক্সিভ এর ভার্বের আরেকটা ফর্মে চলে যাবে। তখন ওই রেসিপ্রোক বা রেসিপ্রোকাল এ চলে যাবে। হুম। বাই দ্য ওয়ে, এখন আমরা হচ্ছে একটু পাসে কম্পোজ এ দেখব। পাসে কম্পোজ এ যদিও একটা বিশাল ব্যাপার। আমরা ছোট করে দেখার ইয়ে করি। আচ্ছা, পাসে কম্পোজ এ কিভাবে করতে হয়? আচ্ছা, ওই পাসে কম্পোজ এ আবহাওয়ার পাসে কম্পোজ এ কে যদি আমি আপনাকে জাস্ট সামারাইজ করে বলি, সামারাইজ করে বললে এখানে আমি ৩ ক্যাটেগরিতে ভার্ব গুলাকে ভাগ করতে পারি। মানে ওই আইআর, আর, ইআর না। একটা হুম, হচ্ছে আপনার, কারণ এখানে ভার্ব পাসে কম্পোজ এতে ২ টা ভার্ব লাগবে। সেটা আবহাওয়াক এবং এথ, তাই না? জি। আবহাওয়াক এবং এথ। সো দেখেন এখানে আমি একটা লিখলাম, এই ভার্বের নাম দিলাম। যদি এটা আমি নিজেই দিচ্ছি, এটা কোনো গ্রামার না। নরমাল ভার্ব দিলাম। হুম, VERBs। ২ নাম্বার দিলাম হচ্ছে প্রোনোমিনাল ভার্ব, প্রোনোমিনাল। ৩ নাম্বারে দিলাম হচ্ছে মুভমেন্ট। MOVEMENT, মুভমেন্ট, রাইট? সো আমরা কিন্তু পাস যখন করব আমরা ভার্ব গুলোকেই ৩ টা শ্রেণীতে বিভক্ত করে নিতে পারি। এখন নরমাল কোনগুলো? যেগুলো আবহাওয়াক ভার্বের সাথে কনজুগেশন হয়। আমরা জানি যে হ্যাঁ, মোস্ট অফ দ্য ভার্ব, তাই না? 90% এর উপরের ভার্ব কি হবে? আবহাওয়াক ভার্বের সাথে হবে। এগুলাকে আমি নরমাল হিসেবে বলছি, হ্যাঁ? বাট সেকেন্ড যেই ২ টা ক্যাটেগরি, এটা কিসের সাথে হয়? প্রোনোমিনাল আর হচ্ছে মুভমেন্ট এথ ভার্ব। ভার্ব। এটা কিসের সঙ্গে কনজুগেশন করতে হবে? আচ্ছা। এথ এথ। ভার্বের সঙ্গে, তাই না? এথ হুম, ভার্বের সঙ্গে কনজুগেশন করতে হবে। আচ্ছা দাঁড়ান, এথ ভার্বের সাথে করতে হবে। ওকে। তো তার মানে হচ্ছে আমরা ২-৩ টাকে বর্ডার সেন্স নিয়ে নিলাম। সো এই যে প্রোনোমিনাল এবং মুভমেন্ট, এই ২ ক্যাটেগরির ভার্ব মিলে হয়তো আপনি ৫-৭% ভার্ব পাবেন, হ্যাঁ? বাদবাকি কিন্তু সবই নরমালের মধ্যেই যাবে। অধিকাংশ নরমালের মধ্যেই। আচ্ছা। ওকে। সো এখন তাহলে কিভাবে করব? নিয়মটা হচ্ছে আমি যখন আ আচ্ছা, এটার পূর্বে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে। সেই জানার বিষয় হচ্ছে, দেখেন ইংরেজিতে বিষয়টা কি দাঁড়াচ্ছে। আমি যদি বলছি START, স্টার্ট, এটার পাস্ট ফর্ম কি? স্টার্টেড, তাই না? এর স্টার্টেড। পাস্ট হুম। পার্টিসিপল ফর্ম কি? স্টার্টেড। স্টার্টেড অ্যাজ ওয়েল। মানে যেহেতু রেগুলার গুলো এভাবে ইডি যুক্ত করে হয় ইংরেজিতে, রাইট? অধিকাংশ। হুম। আর যদি আমি ইরেগুলার বলতাম তাহলে কি হতো? গো, ওয়েন্ট। ওয়েন, এবং কি হতো? গন, গন। রাইট? গো ওয়েন্ট গন। আচ্ছা, এখন হুম, আমরা জানি যে ফরাসি ভাষায় যখন পাস্ট হয় সেটা ইংরেজি সিস্টেমে হয় না, তাই না? ইংরেজি সিস্টেমে হুম, হয় না, একটু পরিবর্তন আছে। সো যার কারণে দেখা গেছে যে ইংরেজি ভাষায় আমরা ভার্বগুলোকে আহ, তিন ভার্বগুলোকে যদিও ৪ টা ফর্মে রূপান্তর করা যায়, STARTING, স্টার্টিং। একটা আলোচনা করতে গেলে অনেক আলোচনা চলে আসে, বুঝছেন? এর মধ্যে জিনিসটা আসলে ব্যাখ্যা করা কঠিন। সো আপনি ইংরেজি ভাষার যত ভার্ব রয়েছে, সব ভার্ব গুলাকে যদি আপনি ডিফারেন্ট রূপে রূপান্তর করেন, এই ৪ টার বাহিরে আপনি কখনো নিয়ে যাইতে পারবেন না। মানে এই ৪ টার বাইরে কখনো যাবে না। যেকোনো ভার্ব, সেটা রেগুলার হোক অথবা ইরেগুলার হোক, হ্যাঁ? সো এই ৪ টার মধ্যে ১ম যে ফর্মটা ওটাকে আমরা বলি হচ্ছে কি ফর্ম? বেস ফর্ম, তাই না? পেজ। বেস হুম, ফর্ম বলি। আবার দেখবেন অনেক গ্রামারে ভার্ব 1 হিসেবেও লেখা থাকে। কি হিসেবে? ভার্ব 1, V1 লেখা থাকে, হ্যাঁ? হুম, পরেরটাকে আমরা কি বলি? পাস্ট ফর্ম, রাইট? V2 লেখা থাকে। থার্ড নাম্বারটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। হুম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং আইএনজি যুক্ত ভার্বের সাথে আইএনজি লাগালে এটাকে কি বলে? প্রেজেন্ট পার্টিসিপল। কি বলে এটাকে? প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল বলে, হ্যাঁ? আচ্ছা, তো ফরাসি ভাষায় আমাদের এই ৪ টা ফর্মের প্রয়োজন নেই। আমাদের জাস্ট প্রয়োজন হচ্ছে ৩ টা। সেই ৩ টা কোনটা? সেকেন্ডটা কিন্তু আমরা কাটলাম। কোনটা? সেকেন্ডটা। যদিও স্টার্টেড আচ্ছা। ডিস্টার্টেড সেম ছিল, আমরা কিন্তু সেকেন্ডটা কেটে ফেলেছি, হ্যাঁ? আর এখানে ফাঁকা রাখি, তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে।
তাহলে আমাদের দরকার ফরাসিতে কোনটা? এই স্টার্ট দরকার, মানে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল আর পার্টিসিপল হচ্ছে ফর্ম দরকার এবং প্রেজেন্ট পার্টিসিপল দরকার। এর বাইরে যে সেকেন্ডটা বা সেকেন্ড লাইনের গুলো আমাদের প্রয়োজন নেই। এখন আপাতত আমাদের প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আমরা কাজ করছি না, সুতরাং ওটা আমরা আপাতত রাখি। এখন তাহলে আমি স্টার্ট থেকে কিভাবে স্টার্টেড বানাবো, এই গো থেকে কিভাবে আমি ভার্বটাকে গনে নিয়ে যাব, রাইট? এরকম একটা সিস্টেম লাগবে না? তাছাড়া আমরা পাস করতে পারবো না, কারণ পাস করতে গেলে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে আমাদের, রাইট? তাছাড়া কিন্তু পাস করা যাবে না। সো আমি আপনাকে এই ভার্ব যদি দেই, এটাকে আমি কিভাবে রূপান্তর করব? পাহলে মানে এখন যেটা লেখা আছে, এখন এই বেস ফর্ম মানে স্টার্ট লেখা আছে মনে করেন, বা স্পিক লেখা আছে, এটাকে আমি স্পোকেন কিভাবে বানাবো? মনে আছে কি আপনার? আর এখানে সমস্যা হচ্ছে নেই মনে না থাকলে। ইয়ার ভার্বের ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, ওই যে ইয়ার এর সরি লাস্টের ও আর এর এক এর বদলে হচ্ছে একটা ও আকসু ইগু সহজেই ওটা থাকে ওইটা হয়। ওকে ফাইন, এক্স্যাক্টলি। তার মানে আমরা যেটা করব, জাস্ট এখান থেকে এক্সটা বাদ দিয়ে দিব এবং হুম লাস্টে যে ওটা থাকবে ওর উপরে একটা আকসেন্ট এগু দিয়ে দিতে হবে, রাইট? দিয়ে দিলে হ্যাঁ এটা কি হয়ে গেল? এটা কিন্তু এখন স্পোকেন হয়ে গেছে, তাই না? হ্যাঁ স্পোকেনে আছে। তাহলে এটা স্পিক, এটা হচ্ছে স্পোকেন। আচ্ছা, তো এটা এগুলো হচ্ছে ইয়ার ভার্ব এইভাবে করতে হয়। তাহলে আয়ার ভার্ব গুলো কিভাবে করতে হয়? আয়ার ভার্ব গুলো আরো সহজ। আয়ারটা জাস্ট হচ্ছে শুধু শুধু আরটা ইকটা বাদ দিয়ে বাদ দিতে দিলে হবে, হ্যাঁ রাইট? শুধু আরটা বাদ দিয়ে দিতে হবে। কিন্তু এখানে কিন্তু অনেক ইরেগুলার ভার্ব আছে, তাই না? হ্যাঁ পাগলেতে কিন্তু ইরেগুলার নাই, আছে ইয়ার ভার্বে নাই। ইয়ার ভার্ব সবগুলো ওরকমই হয়। কিন্তু এরকম হুম যেমন আমি একটা উদাহরণ দিই। যেমন পাখি এতে আছে VOIR, সাভওয়াক, তাই না? সাভওয়াক এর ও আপনি সাভোয়া হয় না। এটা কি হয়? সু হয়। সাভওয়াক মানে কি? সো টু নো, টু নো। এটা হয়ে গেছে কি? নোন, রাইট? নো, হুম নোন। তার মানে দেখেন এটা কিন্তু এভাবে কাজ করছে না, রাইট? এরকম অনেক আছে, হ্যাঁ হ্যাঁ? ওকে। যেমন আরেকটা আছে ভনিগের ভনু হবে, তাই না? ভনিগের হ্যাঁ ভনু, বনি ভনু হয়ে যাবে। এটা ভনি হয় না। ওকে, এরকম আলে ইরেগুলার ফর্ম আছে। আলে আচ্ছা, দেন আমি যদি আম দি আরি, আরি ভার্বের কথা বলি। আচ্ছা, আরি এটা তো হচ্ছে ইরেগুলার লিখলাম। এটা রেগুলার লিখি। ফন্দ লিখলাম। এটা ইরেগুলার ভার্ব। এটা কি কিভাবে করতে হয়? এটা হচ্ছে ওই শেষে উ এখ হয় ও উ বাদ দিয়ে দিব এবং এখ ওর জায়গায় এফ একটা বাদ দিয়ে ও উ হয় এড করতে হবে, তাই না? ভঞ্জু। হ্যাঁ ভন্দু মানে কি হয়ে গেল? সোল্ড। বন্ধু এটা হচ্ছে সেল, সোল্ড, সোল্ড। হুম এটা থার্ড সোল্ড, তাই না? থার্ড নাম্বার যে সোলটা, সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে। সো এই আর ই ক্যাটাগরিতে অনেক ইরেগুলার ভার্ব আছে, যেমন PRE, হ্যাঁ? ফং, বানান হলো PRON, ফং। এটা যদি আমরা রেগুলার অনুযায়ী করতে চাই তাহলে ফন্দু হওয়ার কথা ছিল, কিন্তু এটা কি ফন্দু হয়? ফন্দু হয় না। এটা কি হয়? না এটা পিআর এরিগুলো এটা ফি ফ্রিজ হয়, হয় খি হয়, হ্যাঁ? ফ্রি ফিজ না, এস উচ্চারণ পাওয়া যাবে না। ফ্রি খি হবে, হ্যাঁ? এরকম কুমফন্দের কি হবে? কুমখি। আবখন্দের ফ্রি আবখি। আপনি এরকম কাজ করবে। এগুলা নিয়ম অনুযায়ী হবে না। তার মানে ইএফ এবং এফ ও ভার্বে এরকম ইরেগুলার ভার্ব রয়েছে, যেগুলার পাঠতে গেলে ওটা ফর্মটা চেঞ্জ হবে। তার মানে এগুলো মুখস্থর ব্যাপার, হ্যাঁ? এটা আপনার অবশ্যই মুখস্থ থাকতে হবে, এটা যেহেতু রুলস এর বাহিরে। তাহলে আমরা এটা শিখে নিলাম। আর এবং এখানে আমরা ভার্বকে বর্ডার সেন্স থেকে ৩ টা ভাগে বিভক্ত করেছি। এখন চলেন আমরা কনজুগেশন গুলা দেখব। তাহলে আমাদের উম পাস্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস থাকবে আভওয়াক, ওয়াক আভওয়াক অথবা এথ, হ্যাঁ? এথ এভাবে লিখলাম। দেন কি লিখতে হবে? মানে আভওয়াক এথ ইন প্রেজেন্ট টেন্স ডেফিনিটলি। দেন হ্যাঁ হচ্ছে পার্টিসিপ পাসে, হ্যাঁ পার্টিসিপ পাসে, হ্যাঁ? পার্টিসিপ পারবে পাসে, পার্টিসিপান্ট মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব বোঝাতে যাচ্ছে, হ্যাঁ? দেন হচ্ছে তো আপনার এক্সটেনশন বা ওবিজে, অবজেক্ট যা আছে তাই। সো এটা হচ্ছে আপনার স্ট্রাকচার। সো আমরা স্ট্রাকচার যদি ফলো করি তাহলে কি হবে? আমরা নরমাল ভাবে একটা দিয়ে করলাম যে যে কি হবে? যে আচ্ছা আরেকটা অন্য ভার্ব দিই। যে পিএফ দিয়ে যে কি হবে এখানে? যে পার্তাজে, রাইট? সে হ্যাঁ, যে পার্তাজে আ mon avis, ওকে? mon avis avec avec lui। কি হলো? I shared my opinion with him। I shared my opinion with আচ্ছা আভি এটা, হ্যাঁ? সরি এখানে ও আভিটা এই পাশে চলে গেছে। এটা এভাবে। এটা কি জানতেন আভি শব্দটার পূর্বে? না এটা জানতেন। এটা লিখে নেন। আভি মানে অপিনিয়ন, হ্যাঁ?
অপিনিয়ন বলে, আভিও বলে। আচ্ছা, যে বাখতাজে তাহলে কিভাবে লিখলাম? এটা সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব আমরা প্রেজেন্ট টেন্সে দেখতে পাচ্ছি, প্লাস প্রিন্সিপাল যে ভার্বটা এটা পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। দেন আমরা অবজেক্ট থাকলে দিব, না থাকলে নাই, এটা তো ম্যান্ডেটরি না। তাহলে যে পাখতাজে মন আভি avec lui, I shared my opinion with him, রাইট? সো যে কোনো ভার্ব নরমাল ক্যাটাগরিতে যেগুলো পড়ছে সবগুলো এইভাবেই হবে। এখন আমরা যদি একটু এথ ভার্ব বা প্রোনোমিনাল বা মুভমেন্টে চলে যাই, যেমন একটু আগে লিখেছিলাম কি দুশে, হ্যাঁ? দুশে। সো আমি যদি এটাকে এখন আম করতে চাই তাহলে কিভাবে করব? je me suis, আমাকে এখন বি ভার্বের কনজুগেশন দিতে হবে, তাই না? তাছাড়া আমি হ্যাঁ কিন্তু দিতে পারবো না। ch ও দুশে কেটে গেল কেন? ওকে। je me suis কি হবে? দুশে। je me suis দুশে মানে হচ্ছে I took bath, রাইট? I took bath হয়ে গেল। যদিও দেখতে মনে হচ্ছে যে I am taken bath এরকম, রাইট? কিন্তু এটা রুলস এর কারণে আসলে এটা পাস্ট টেন্স এভাবে কাজ করে। সো এই প্রোনোমিনালে আবার একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন প্রোনোমিনাল ভার্বটা কনজুগেশন করবেন তখন এই প্রিন্সিপাল ভার্বে কিছু কিছু পরিবর্তন আসে। সেগুলো কি জানা আছে? কি পরিবর্তন আসে? প্রিন্সিপাল ভার্বে আচ্ছা, ঠিক আছে আমি ও বলছি। দেখেন পরিবর্তনটা কি আসবে? হ্যাঁ পরিবর্তনটা হচ্ছে বুঝছি। এই যে জো, ওই হ্যাঁ, এই জো যদি আমি আমার দিক থেকে বলি তাহলে আই এম এ মেল পারসন, রাইট? তাহলে এখানে কিছুই যুক্ত হবে না। কিন্তু আপনি যখন নিজেকে কি বলবেন? জো মসুই দোষে, ঠিক আছে? আই টুক বাথ, তখন কিন্তু জো হচ্ছে তখন ফিমেল জো, তাই না? আপনার ক্ষেত্রে ফিমেল জো, আমার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ মেল জো। তখন হুম, আপনি যখন এই জিনিসটা বলবেন, বললে তো এটা বোঝা যাবে না, স্পোকেনে তো এটা বোঝা যায় না, কিন্তু যখন না লিখবেন তখন আপনাকে অবশ্যই একটা লিখিত কি দিতে হবে? সময় এক্সট্রা এক্সট্রা এডিশনাল ও ও লাগে। দিতে হবে। হ্যাঁ, অ্যাডিশনাল হ্যাঁ এই ওটা কিন্তু এখানে দিতে হবে। হুম? তো হচ্ছে তাহলে হ্যাঁ আহ ফেমিনিন সিঙ্গুলার। রাইট, রাইট। তাহলে এভাবে সবগুলো করতে হবে। যেমন আমি যদি লাস্টে ইল এর ক্ষেত্রে ধরি তাহলে কি হবে? ইলস যদি সং হ্যাঁ দেও যদি ইলস মেল এজ, হয় হ্যাঁ। মেল হলে না, হচ্ছে ইল দিয়ে তো সবসময় মেল ফিমেল একসাথেই বুঝায়। হয় শুধু মেল হ্যাঁ বুঝায় অথবা মেল ফিমেল একসাথে, রাইট? সো এখানে এইজন্য হ্যাঁ সবসময় কি হয়? একটা এস হবে। আর কিছু হবে না। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা অলওয়েজ এস হবে। এই প্লুরাল এর কারণে। কিন্তু এল যেটা এল দিলে কি হবে? এল সো সং সিএইচ ও, এখানে কি হবে? এখানে অলওয়েজ আর একটা এখানে ওয়াস ওএস, অটো কারেকশন আমাকে খুব জ্বালায়। ওকে, কারণ এল দিয়ে আমরা জানি যে এল দিয়ে শুধুমাত্র ফিমেলদেরকে বোঝায়, এর মধ্যে কোনো মেল থাকে না, তাই না? এই এল এর ক্ষেত্রে, হ্যাঁ যার কারণে আমাদেরকে অলওয়েজ এখানে একটা কি দিয়ে নিতে হবে? ও এবং এস। ও মানে ফিমেল হুম, বোঝাচ্ছে, এস মানে প্লুরাল। কারণ এটা দিয়ে যেহেতু দে, তার মানে প্লুরাল থাকবে, তারপর ফিমেল প্লুরাল, ফেমিনিন প্লুরাল, রাইট? এই জন্য ঠিক এটা অলওয়েজ এখানে দিতে হবে। আর ইলের সাথে অলওয়েজ একটা জাস্ট এস হবে, জাস্ট এস হবে, হুম, যেহেতু এটা ম্যাসকুলিন বা ফেমিনিন উভয়কে একসাথে বোঝাই, তো যার কারণে এস হয় অলওয়েজ। সো আমরা যদি প্রোনোমিনাল করতে গেলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। সো এই সেম জিনিস, দ্য সেম থিং ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য মুভমেন্ট ভার্ব। মুভমেন্ট ভার্ব কোনগুলোকে বলে? মুভমেন্ট ভার্বের একটা লিস্ট আপনাদের পাওয়ার কথা, আপনারা এদের দিয়ে হ্যাঁ দিয়েছি। 16টা ভার্বের একটা ১৬টা লিস্ট ভার্ব আছে। একটা মুভমেন্টের লিস্ট আছে। মুভমেন্ট মানে বেসিক্যালি মানে আপনি সেন্স দিয়ে ধরতে পারেন যে যেই ভার্বগুলো চলমান নড়াচড়া বোঝায় করে। যে এটা কোনো হচ্ছে কিছু চলমান হ্যাঁ কোনো নড়াচড়া করে, রাইট? যেমন হুম, আলে। আপনি যখন এক জায়গায় থেকে আরেক জায়গায় যাবেন তখন কি আপনার মুভমেন্ট হবে না? তাহলে ধ্বনি মুভমেন্ট হবে, হ্যাঁ তাই না? ভনিক মানে কাম, আসা, মুভমেন্ট হবে। arrive এটা একটা মুভমেন্ট হবে, রাইট? যে এরকম, প্র্যাকটিস হ্যাঁ? এই যে পাখতিক, হ্যাঁ? মুভমেন্ট হবে। সক্তিক মুভমেন্ট হবে। এরকম কয়েক লিস্ট রয়েছে, ১৫-১৬ টা ভার্ব এদের মুভমেন্ট হিসেবে বিবেচনা করা হয়। তো আমি যখন বলবো I went তখন কিভাবে বলবো? Je me suis allé, তাই না? হুম Je me suis allé, I went। তাহলে এটা মুভমেন্ট হওয়ার কারণে আমাকে এই ভার্বের সাথে এইভাবে কাজটা করতে হবে। আর যেটা বললাম আবার যে আপনার ক্ষেত্রে আপনি যখন বলবেন I went তখন আপনার লেখার ক্ষেত্রে এখানে একটা এক্সট্রা ও চলে আসবে। ঠিক আছে? এই কাজটা এখানেও হুম করতে হবে। হুম? সো এইটা হচ্ছে আপনার অল অ্যাবাউট বলতে পারেন যে পাস্ট টেন্স। পাস্ট টেন্স এর বাহিরে আপনি পাবেন না। এখন ওই যে ইরেগুলার গুলা যেমন আম যেমন ইরেগুলার কোনগুলা? যে, ফি, তাই না? যে ফি। যে ফি মানে কি? I took। হুম, যে ফি, ফি কোথা থেকে আসে? ফর্ম ভার্ব থেকে, তাই না? ফর্ম হ্যাঁ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফি। তাহলে এটা I took বলতে গেলে যে ফি বলতে হবে। I took হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ধারণা আপনারা ইউ হ্যাভ দ্য গুড আইডিয়া। আচ্ছা।
আমরা যদি এখন একটু ফিউচার নিয়ে কথা বলি, ফিউচার কিভাবে হয়? আচ্ছা, তো ফোনপ্লে হচ্ছে একটা ছিল। উম, আচ্ছা, ওকে, নো করতে প্রবলেম। তাহলে আমি জাস্ট একটা একটা করে ভার্ব লিখবো। তিনটা গ্রুপের ভার্বের সাথে কনজুগেশনে কোনো একটা ওকে, দেখেন আমরা 3 গ্রুপের ভার্ব লিখেছি। যেটা করতে হবে, ফিউচার করতে গেলে আমরা যে আবহাওয়াক ভার্বের যে কনজুগেশনটা আছে না, প্রেজেন্ট টেন্সে কি হয়? যোর সাথে এ, তোর সাথে আইএস, দেন দেন আবহাওয়া, রাইট? এভি হ্যাঁ। ওএনএস, দেন এভি ওজেড, আভে, দেন লাস্টেরটা হয় ওএনতে, তাই না? এরকম। হুম, সো এই কনজুগেশনটা আমাদের জাস্ট এই ভার্বের সম্পূর্ণ ফর্ম নিতে হবে, নিয়ে শেষে বসাতে হবে। আমি যদি বলতে চাই যে আই উইল স্পিক, তাহলে আমি কিভাবে বলবো? পাকলে ভার্ব বেস ফর্ম সম্পূর্ণটা নিব, লাস্টে শুধু হ্যাভ ভার্বটা অ্যাড করবো। তাহলে সাউন্ড টাউন কি হবে? জো পাগলা হে, জো পাগলা হে, হ্যাঁ, আই উইল স্পিক, তাই না? এই নু এবং ভুর সাথে জাস্ট একটু পার্থক্য আছে, যেটা নু যাবো হয়, ওই এভিটাকে নেওয়া হয় না, তাই না? ওইটাকে বাদ দেওয়া হয়। এটা এভিটা আমরা নিব না। যেমন আমরা যদি বলতে চাই উই উইল স্পিক, তখন কি বলবো? নু, পি এ এফ এল ও আর, সম্পূর্ণ ভার্ব নিলাম, নিয়ে ওএনএস। হ্যাভ ভার্বে যদিও আভো ছিল, রাইট? এভি ওএনএস, কিন্তু এভিটা বাদ দিয়ে ওএনএসটা জাস্ট অ্যাড করে নিতে হবে। তাহলে কি হবে? নো পাগল হোঁ, নো পাগল হোঁ, রাইট? উই উইল স্পিক, কথাটা এরকম হয়ে গেল। হ্যাঁ, উই উইল স্পিক। আচ্ছা, সো এইভাবে আপনি যে কোনো ভার্বকে এভাবে করতে পারবেন। বাট কিছু ইরেগুলার ভার্ব আছে যেগুলো হচ্ছে আপনার এভাবে কাজ করে না। যেমন ইরেগুলার ভার্বের আবার ইরেগুলার স্টেম আছে ফিউচারের জন্য। হ্যাঁ, ফিউচারে ইরেগুলার স্টেম, যেমন ফর এক্সাম্পল আপনাকে যদি আলে ভার্বে দেখাই, আলে ভার্বে যখন আপনি বলতে যাবেন যে আই উইল গো, তাই না? এই কথাটা বলতে গেলে একটু অন্যভাবে হবে। আপনি আলে ভার্ব নিয়ে এখানে হ্যাভ ভার্ব যুক্ত করে দিবেন, এইভাবে এই জিনিসটা কাজ করে না। তাহলে কিভাবে হবে? যেহেতু এটা ইরেগুলার, এই আলে ভার্বের ফিউচারে যে স্টেম, সেই স্টেম হচ্ছে শুধুমাত্র ২ টা লেটার, একটা আছে ই এবং এক। ই এক, এটাই হচ্ছে ফিউচারের কি, এটা স্টেম। তো আপনি যখন বলবেন আই উইল গো, তখন কথাটা আসলে এরকম হবে, হ্যাঁ? ই এ আই, সরি, এখানে ই আর হবে, ই আর এ আই, জিঘে, কি হবে? জিঘে, জিঘে। আমি কিন্তু হ্যাভ ভার্বটা ঠিক থাকবে, ওটা ওটা সমস্যা নাই। কিন্তু এইটার হচ্ছে ফিউচারের স্টেম হচ্ছে এরকম ই এফ চলে আসবে, রাইট? আলেঘে এরকম হবে না। জিঘে মানে হচ্ছে আই উইল গো, রাইট? আই উইল গো। সো এরকম হচ্ছে আপনার কিছু ইরেগুলার ফর্ম আছে, হ্যাঁ? ইরেগুলার ভাব যেগুলো আছে, এগুলোর ফিউচারের স্টেমটাও এরকম চেঞ্জ হয়। সো ওই ইরেগুলার গুলো মুখস্থর ব্যাপার। সো এইটা হচ্ছে অল অ্যাবাউট কি টেন্স? ফিউচার টেন্স, তাই না? আচ্ছা, আমরা চলেন তিনটা টেন্সেরই একটা করে বাক্য আমরা লিখে রাখি, পরে এখন আরেকটা টেন্সের আচ্ছা, এটা পরেই লিখি। এখন আমরা যেটাকে আপনাকে বলবো সেটা হচ্ছে আমপাকফে। আমপাকফে, আমপাকফে। এই যেমন একটু আগে আপনাকে এই যে প্রোনোমিনাল এবং রিসিপ্রোকাল দুইটা আইডিয়া দেখালাম এক শ্রেণীর সেন্টেন্স দিয়ে, তাই না? সো এই আমপাকফেতে এরকম দুইটা সেন্স আছে। সেন্স হচ্ছে দুইটা। একটা হচ্ছে ইউ এস ইডি, ইউজ টু ডু সামথিং, এরকম, রাইট? ইউজ টু ডু সামথিং ইন দ্য পাস্ট, মানে আমরা হ্যাবিট ছিল বা হ্যাবিট সামথিং। আর একটা হচ্ছে আমি বলতে পারি পাস্ট কন্টিনিউ আস, যেটাকে আমরা ইংরেজিতে আই ওয়াজ ডুইং, আই ওয়াজ রিডিং, আই ওয়াজ গোয়িং, রাইট? এভাবে যেটা বুঝি, ওই পাস্ট কন্টিনিউয়াস। তার মানে আমপাখফে থেকে আপনি দুইটা কিন্তু সেন্স পাচ্ছেন, একটা হচ্ছে ইউজ টু সেন্স আর একটা পাস্ট কন্টিনিউয়াস সেন্স। চলেন আমি উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। সো আমরা যখন দেখেন আমাদের ছোটবেলায় যখন স্মৃতিচারণ করি, তখন কি বলি? যে আমি ছোটবেলায় আমার বন্ধুদের সাথে খেলাধুলা করতাম, ছোটবেলায় রেগুলারলি স্কুলে যেতাম, তাই না? ছোটবেলায় অনেক আনন্দ করতাম, রাইট? এরকম এই যে করতাম, যেতাম, খেতাম, হতাম, মানে বাংলাতে ওই ভার্বের শেষে কি থাকে? তাম থাকে, তাম থাকে, হ্যাঁ, তাম থাকে। সেই তাম যুক্ত কথা যখনই আপনার কথার মধ্যে চলে আসবে, তখনই কি হবে? ওইটা ইউজ টু রুলস এ চলে যাবে। কোন রুলস? ইউজ টু রুলস। তাহলে আমি কিভাবে বলবো? আচ্ছা, এটার নিয়মটা কি? বের করে হচ্ছে গাসিন খাসিনের কিভাবে সাথে বের করবেন? গাসিনটা বের করবেন কিভাবে? খাসিন হচ্ছে ওই ভার্বের নু ফর্মের যে নো ভার্বের সাথে ওএনএস আমি যে আছে। কোনো ভার্ব, হ্যাঁ, যেমন হ্যাঁ, কি হবে?
আহ, মনে করেন আমি লিক ভার্বই দিলাম, লিক, লিক মানে কি টু রিড, রাইট? এখন এটা নোর সাথে প্রথমে আগে কনজুগেশন করে নিতে হবে। নু কি হয়, এটা একটা ইরেগুলার ভার্ব, নু লিজন হয়, তাই না? নু লিজন। আচ্ছা, যে কোনো ভার্ব আমরা প্রথমে কি করব, নুর সাথে কনজুগেশন করার পর ওএনএস টাকে আমরা মাইনাস করে দেব, ঠিক আছে? হ্যাঁ মাইনাস করার পর যেই ফর্মটা থাকবে এইটার সঙ্গে আমরা দেখেছি যে যখনই টেন্স চেঞ্জ হচ্ছে তখনই তার একটা একটা আলাদা আলাদা কি রয়েছে ফরাসিতে, এই এন টার্মিনেশন, এন টার্মিনেশন রয়েছে, তাই না? সো এই ভার্বেরও একটা টার্মিনেশন আছে, সেই টার্মিনেশনটা কি? ওই এআইএস ওকে, জয়ের সাথে টুয়ের সাথে এআইএস হ্যাঁ, এআইটি ওকে, দেন আইওএনএস হ্যাঁ, ইউএনএস, আইওজেড ওকে, এআইওএন আইওএনএস, ইওজেড, দেন এইওএন, তাই না? এ এইটা, হ্যাঁ এইটা হচ্ছে টার্মিনেশন। ওকে, তাহলে আমি যখন বলবো যে আমি পড়তাম তখন কি হবে, জো লি, লিজে জো লিজে, রাইট? জো লিজে, মানে এখানে ট্রান্সলেশনটা হলে হবে যে আই ইউজ টু রিড রিড, আই ইউজ টু রিড, রাইট? ওকে। অথবা এটা যদি আপনার সিচুয়েশনে চলে আসে, হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝাই যে আম, আপনার কোন একটা ফ্রেন্ড আপনাকে কল করেছে বাট সামহাও আপনি কলটা রিসিভ করতে পারেননি, হ্যাঁ, বা হয়তো মনে করেন আপনার ফোনটা অন্য ঘরে ছিল, সেই সেম টাইমে আপনি আপনি পড়তেছিলেন, ঠিক আছে, আপনি অন্য অন্য ঘরে পড়তেছিলেন রুমে। তো পরবর্তীতে আপনার ওই ফ্রেন্ডের সাথে আপনার দেখা হয়েছে, হুম। সো আপনার ফ্রেন্ড আপনাকে বলতেছে যে গতকালকে আমি তোমাকে কল করেছিলাম, তুমি তো কল ধরলে না। তখন আপনি কি বলতেন, কি বললেন, বলবেন আমি তখন? পড়ছিলাম আমি পড়ছিলাম বলতেন না? মানে আই ওয়াজ রিডিং, ইংরেজিতে বললে এটাই বলতাম রে। হ্যাঁ ও, যে আপনি হয়তো বলতেন আই এম সো সরি, অ্যাকচুয়ালি এট দ্যাট টাইম আই ওয়াজ রিডিং, রাইট? সো এই যে আপনি বলছেন, তো এই সেন্স থেকে কিন্তু এই জো লিজে মানে কি হবে, আই ওয়াজ রিডিংও হবে, ঠিক আছে? তার মানে আপনি যখন পাস্ট কন্টিনিউয়াস এর কোনো কথা বলবেন তখনও আপনি আমপাক্ষে ব্যবহার করবেন। আবার অতীতে আপনার কোনো কাজের অভ্যাস ছিল, আপনি অভ্যাসবশত প্রতিনিয়ত, হ্যাঁ, একটা কাজ করতেন, বারবার করতেন, এরকম অভ্যাসবশত যে সকল কাজগুলো ছিল সেগুলোকে আমরা এই আমপাক্ষেতে লিখবো, কিন্তু ট্রান্সলেশনের সময় দুই রকমের হবে, তাই না? কন্টিনিউয়াস এর সাথে কন্টিনিউয়াস, ইউজ টু হলে ইউজ টু। সো এইটাই হচ্ছে সেন্স। তাহলে দেখেন আমরা তাহলে কিন্তু আমাদের পাস্টের ক্ষেত্রে হচ্ছে মোটামুটি দুইটা, পাসে কম্পোজে আর হচ্ছে লাম পারফেক্ট কিছু আছে, আর প্রেজেন্টের জন্য একটা ফিউচারের জন্য একটা, হুম, রাইট, মোটামুটি আর কি। রাইট। সো এটা হচ্ছে প্রিন্সিপালি, বেসিক্যালি আপনার A1 লেভেলে এই ৩ টা টেন্সই শেখানো হয়, মানে ৪ টা। এটা প্রিন্সিপাল ৪ টা টেন্স শেখানো হয়। সাথে অ্যাডিশনাল ২ টা সাপ্লিমেন্টারি টেন্স ছিল। একটা হচ্ছে পাসে ঘেঁষো আর একটা ফুতুক ফস। এটা কি মনে আছে? দেখতাম যে। আচ্ছা, ওকে, ওকে। না মনে নাই ওইভাবে, আচ্ছা, ঠিক আছে, নোট সমস্যা নাই, করবো থেকে সমস্যা মনে নাই। নেই। হয়তো ফুতুক ফস আর একটা বলে পাসে ঘেঁষা, পাসে ঘেঁষো। এটা কেটে যায়। অটো কারেকশন আমি কত বন্ধ করব? ওকে, ফুতুক ফস আর পাসে ঘেঁষো। আচ্ছা, ফুতুক ফসের এখানে এটা কনজুগেশন করতে হলে আপনার আলে ভার্বটা লাগবে, পাসে ঘেঁষো বানাইতে হলে আপনাকে ফোনিক ভার্ব লাগবে, ও হ্যাঁ, আলিয়া ফোনিক ভার্ব, বনি। ঠিক আছে? হ্যাঁ, তাহলে ফুতুক ফস কোনটা? ফুতুক ফস মানে যেটাকে আমরা ইংরেজিতে কন্টিনিউয়াস টেন্স হিসেবে চিনি, কিন্তু আচ্ছা কথাটা দেখেন, কথাটা কেমন। আমি যদি বলি আই এম, GOING, আই এম গোয়িং টু ইট, Wait রাইট? to আই এম do গোয়িং টু something, হ্যাঁ ইট। রাইট। আচ্ছা, এই সেন্টেন্সটা স্ট্রাকচারের দিক থেকে বা গঠনের দিক থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইংরেজিতে বললে, তাই না? হ্যাঁ গঠনের দিক থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট জি কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আপনি যদি এই সেন্টেন্সের দিকে একটু ভালো করে লুক করেন, মানে ডিপ লুক দেন, সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি যদি এটা মিনিং এর সেন্স থেকে ধরেন, এটা স্ট্রাকচারের সেন্স থেকে না, মিনিং এর সেন্স থেকে, মিনিং এর সেন্স থেকে যদি আপনি এটার দিকে দেখেন তাহলে কি, আই এম গোয়িং টু ইট এর মানে কি আমি কি খেয়ে ফেলেছি? না, সামনে আমি খাবে আর আমি কি। এখনো কিন্তু খাইনি, রাইট? আমি মানে হ্যাঁ আই এম অন দ্য ওয়ে অফ ইটিং, রাইট? মানে আমি প্রসেসের মধ্যে আছি, আমি হয়তো ৫ মিনিট বা ১০ মিনিট পর খাবো, রাইট? খুব কম সময়ের মধ্যে। হুম। এখন দেখেন ফিউচারের টাইম গুলা কেমন হয়, এই যে আমি যে কথা বলছি এখন বাজে মনে করেন ১০টা ৬ বাজে, তার মানে ১০টা ৭ই হচ্ছে ফিউচার, এরকম ফিউচার না? ১০টা ৭ থেকে যত টাইম, এখন ফিউচারে, ফিউচারে টাইম আসতে পারে এরকম যে নর্মাল ফিউচার, নরমাল
ফিউচার ফিউচার। আচ্ছা, নর্মালের আগে আর একটা লিখতে হবে, সেটা হচ্ছে এই যে এইটা, যেটা হচ্ছে আপনি বলতে পারেন যে নিয়ার, নিয়ার ফিউচার। আর একটা বলতে পারে যে ডিস্ট্যান্ট ফিউচার। ফিউচারের মধ্যে দেখেন আমরা কিন্তু ভাগ করে নিতে পারি। যেমন আমি আপনাকে একটা কার্ভ দিচ্ছি, কার্ভ না আর্ক দিচ্ছি, তো যদি মনে করেন এখন বাজে 10টা 7, আমি 10টা 8 দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে একটু ইয়ে হবে, 10টা 8 দিয়ে দিলাম। এখান থেকে আমাদের টাইমটা স্টার্ট হলো। এরপরে আমাদের ক্লাসটা শেষ হবে 11টার দিকে, 11 PM এর দিকে শেষ হবে। ওখান থেকে আমি আরো দূরে গেলাম, তারপরে মনে করেন আপনি রাত 12টার সময় ঘুমাবেন, হ্যাঁ। সো তার মানে এই 3টা টাইমে এখন ফিউচারে আছে, রাইট? ফিউচারে আছে না? ফিউচারে আছে, রাইট? কিন্তু ফিউচারে থাকা সত্ত্বেও এটার মধ্যেও কিন্তু আবার বিভাজন দেখতে পাচ্ছি। মানে একটা কাছের ফিউচার, একটা নরমালি ফিউচার, আর একটা হচ্ছে দূরবর্তী ফিউচার, রাইট? অনেক দূরে আছে যেটা। তাহলে যেটা আপনার সবচেয়ে কাছে যে টাইমটা পড়তেছে, ওই টাইমটাকে আমরা কি বলি? নিয়ার ফিউচার। যেটা এই সিস্টেমে করতে হয়। যেটা আপনি নরমালি আমরা যে কথাবার্তা বলি যে আমরা যদি বলি উই উইল ফিনিশ আওয়ার ক্লাস অ্যাট 11 PM, রাইট? তাহলে এটা নরমাল হলো না? এটা নরমালি আমরা এভাবে বললাম, রাইট? এটা নরমাল ফিউচার হলো। বাট আপনি যখন বলবেন ডিসট্যান্ট ফিউচার, তখন ওটা কোন টেন্সে বলে? ফিউচার পারফেক্ট টেন্সে বলে। উইল হ্যাভ, তাই না? উই উইল হ্যাভ ফিনিশড বা উই উইল হ্যাভ স্লেপ্ট, রাইট? হুম। সো আপনি কি শুনছেন? জি জি। ওকে, ফাইন। সো তাহলে আমরা কি করব? এই যে কাছে যে ফিউচারের মধ্যে টাইম গুলাকে আমি আরো স্পেসিফিকলি ডিভাইডেশন করলাম। করার কারণে কি হলো? আমি ৩টা কিন্তু ৩ ধরনের সেন্স পাচ্ছি। সো আমরা এখন কাজ করছি কোনটা জি নিয়ে? আমরা অলরেডি নরমাল নিয়ে কাজ করে ফেলেছি, রাইট? নরমাল নিয়ে করছি না? জি উপরে জি। করছি, রাইট? এখন করছি নিয়ারটা নিয়ে, কাছের ফিউচার নিয়ে, নিয়ে একটা করবো। রাইট? তো এটা হুম। কিভাবে করব? আমরা জাস্ট আলে ভার্বের প্রেজেন্ট টেন্সের কনজুগেশন লিখবো অলওয়েজ। তারপরে কি লিখবে? একটা ভার্বের বেস ফর্ম অলওয়েজ, তাই না? জোভে মশে হুম। মানে আই এম গোইং টু ইট। এবং এটা আমরা স্ট্রাকচারের সেন্স থেকে দেখব না। যখন ট্রান্সলেশন করব তখন ডেফিনেটলি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ট্রান্সলেশন করতে হবে, বাট এটা মিনিং এর সেন্স হুম। থেকে হচ্ছে নিয়ার ফিউচার, তাই না? ফ্রম দ্য সেন্স অফ ফিউচার, হ্যাঁ। মিনিং, তাহলে মিনিং এর সেন্স থেকে এটা ফিউচার হবে এবং খুবই নিকটবর্তী, খুবই নিকটবর্তী সময় কাজটা সংঘটিত হবে, এখনো হয়নি। জি এই ধরনের কাজ আমরা কি করব? আলে ভার্বের কনজুগেশন প্রেজেন্ট টেন্সের সব সাবজেক্টের সঙ্গে, তারপরে যে ভার্বটা আসবে সেটা অলওয়েজ কোন ফর্মে থাকবে? ইনফিনিটিভ ফর্মে থাকবে, ঠিক আছে? জি। এটাই হচ্ছে নিয়ার ফিউচারের নিয়ম। দেন পাসে ঘেঁষা যেটা, রিসেন্ট পাস্ট যেটা বলছি, হ্যাঁ? অনেক দিয়ে। আচ্ছা, এই টাইম গুলাকে ধরেন আমরা সকালে কল্পনা করেন। মনে করেন আমাদের ক্লাসটা সকালে শুরু হয়েছে। এখন আ মনে করেন বাজে হচ্ছে 10টা 8, হ্যাঁ? সকাল হুম। 10টা 8। আম আর আমাদের রিয়েল টাইম হচ্ছে আ না, এটা তো পাস্ট এ চলে যাবে। তাহলে হ্যাঁ, পাস্ট এই হবে। মানে সো আগামীকাল মানে সকাল থেকে। আজকেই সকালে মনে করেন, আজকেই সকালে হ্যাঁ। যদি ধরি, তাহলে এই সব টাইম চলে গেছে অলরেডি, তাই না? 10টা হুম। 11টা 12টা হয়ে গেছে না? চলে গেছে, তাই না? তো হুম। পাস্টে ৩টা সময় দেখতে পাচ্ছি। একটা হচ্ছে নিকটবর্তী পাস্ট, একটা হচ্ছে নরমাল পাস্ট, আরেকটা হচ্ছে কি? দূরবর্তী পাস্ট, তাই না? আচ্ছা, এটা হুম। কিন্তু আবার ওই উল্টা করে ধরলে এটা হবে। মানে এটা আবার উল্টা দিক থেকে হবে, তাই না? যেহেতু দিন হ্যাঁ, চলে গেছে, তার হ্যাঁ। মানে ১২ 12টা তখন হচ্ছে নিয়ার নিকটবর্তী হবে। হবে, হ্যাঁ। এটা হচ্ছে নরমাল হবে, আর আর 10টা 8 এটা হচ্ছে দূর। দূরবর্তী হবে। উল্টা দিক থেকে ধরতে হবে, বাই দ্য ওয়ে। তাহলে ইংরেজিতে নরমাল পাস্ট গুলাকে কিভাবে করি আমরা? যে I started, তাই না? হুম, হুম। স্টার্টেড এটা হচ্ছে নরমাল। বাট যেটা হচ্ছে কাছের পাস্ট সেটা কি হবে? মানে এই কাছের পাস্ট বলতে যেহেতু আমি উদাহরণের স্বার্থে বলছি, যদিও ১২টা তো অনেক টাইম চলে গেছে। এটা এই টেন্সে হবে না যদিও। পাসের পাস্ট করতে গেলে এখন বাজে হচ্ছে রাত 10টা 10। তার মানে আমাদেরকে হয়তো রাত ১০টা পা ১০টা ৯ এর কথা বলতে হবে, বা ১০টা ৫ এর কথা বলতে হবে, বা ১০টার কথা বলতে হবে। কাছের হুম, অতীতের কথা বলতে হবে, তাই না? তো আমরা যদি ওই সেন্স থেকে ধরি তাহলে কি হবে? ইংরেজিতেও এটাকে আমরা এভাবে বলতে পারি যে I just have এস বা ফিনিশড, ফিনিশড, ওকে? I just have finished। এখন এই যে বলছি যে জাস্ট কথাটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এই জাস্ট দিয়েই হুম, জিনিসটা পাশে ঘেঁষোটা হচ্ছে। এ কথা কি হুম। আমি মাত্রই, কথাটা বাংলাতে বললে কি হবে? আমি মাত্রই কি শেষ মাত্রই করলাম, শেষ বা করলাম। আমার ক্লাস যদি বলি যে I just have finished my class, রাইট? ক্লাস, ওকে। অথবা এটাকে আমি এভাবেও আপনি কিন্তু বলতে পারেন I recently have finished, ওকে? FINISHED, I recently have finished my work, হ্যাঁ? কিন্তু কথাটা এভাবে চলে আসবে।
সো এই সেন্টেন্সটা আমরা এই নিকটবর্তী অতীত যেটা খুবই কম সময়ের মধ্যে সংগঠিত হয়েছে এবং কাজটা অলরেডি হয়ে গেছে, বাট খুব কম সময় আগে। আমি কিভাবে বলবো তাহলে এটাকে? জো ভিয়া, আমার ভৌণিক ভার্বের কনজুগেশন লাগবে। জো ভিয়া, এবং ভিয়ার পরে অবশ্যই অলওয়েজ একটা তো দো আসবে, ঠিক আছে? দো, দো ইয়া তো ফিনিক, জো ভিয়া তো ফিনিক মা ক্লাস। প্লাস তাহলে এখানে যদিও দেখা যাচ্ছে সিএল, সিএল, এলটা আগে হ্যাঁ, ক্লাস, ওকে। এখানে যদিও এমন দেখা যাচ্ছে যে আই কাম টু ফিনিশ মাই ক্লাস, তাই না? কিন্তু এখানে কিন্তু কাম টু লেখা নাই, হ্যাঁ এটা হচ্ছে নিয়মের মধ্যে পড়ে যাবে, রাইট? ওই নিয়মে yes, এটাকে আমরা ট্রান্সলেশন করবো এই দুই ভাবে, যে কোনো একভাবে আপনি করতে পারেন। আপনি বলতে পারেন যে আই জাস্ট হ্যাভ ফিনিশড মাই ক্লাস, অথবা আই রিসেন্টলি হ্যাভ ফিনিশড মাই ক্লাস। এটা জি হচ্ছে এইটা কাজ। So এটাই কি বলছি? এটাই হচ্ছে নিয়ার ফিউচার, সরি, পাসে গেছো, রাইট? ফরাসিতে বলছি হুম, পাসে গেছো, রিসেন্ট পাস্ট। আর নর্মাল পাস্ট তো আমরা অলরেডি দেখেছি। এখন আমরা ডিস্ট্যান্ট পাস্ট আমরা জানি না, রাইট? ডিস্ট্যান্ট অতীতটা কিভাবে করতে হয়? ইংরেজিতে আমরা কি দিয়ে করি ডিস্ট্যান্ট অতীতটা? এ হ্যাড দিয়ে করি, তাই না? হ্যাড গন, হ্যাড ফিনিশড। যেটা একটু দূরবর্তী অতীত হয় সেটা নরমালি হ্যাড দিয়ে করতে হয়। সো এটা আপনারা হচ্ছে মেবি হয়তো A2 তেও এই লেভেলেই শিখবেন, অথবা হ্যাঁ, এই A2 তেই শেখার কথা আই থিংক। ওকে। পরে আম আচ্ছা, তাহলে এইটা আমরা টেন্স শিখলাম কয়টা? প্রিন্সিপাল টেন্স ৪ টা, আর সাপ্লিমেন্টারি হচ্ছে ২ টা, তাই না? নিয়ার হুম, ফিউচার এবং পাসে গেছো, প্রথম ফাঁস পাসে গেছো। ওকে, সো এটা হচ্ছে সাপ্লিমেন্টারি, এটা মেইন ধরা যাবে না। সো আচ্ছা বেসিক্যালি টেন্স নিয়ে এগুলোই কথা। এগুলো হুম, এই ৬ টাই যদি আপনি ক্লিয়ার করতে পারেন, আপনি কিন্তু ডেইলি লাইফে যা, যা করছেন সব কথাই এর মধ্যেই বলা সম্ভব। সম্ভব না? জি সম্ভব। হ্যাঁ এর মধ্যে বলা সম্ভব। I mean more than enough এগুলা। হুম? সো হ্যাঁ আপনি কিন্তু মোটামুটি বলতে ভার্ব পারেন। জানা থাকলে মানে ভোকাবুলারি থাকলে এই টেন্স জি, গুলি দিয়ে ভোকাবুলারি থাকলে আপনি কথা কথা বলা বলতে যাবে আর কি জি, কথা হ্যাঁ বলতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, সাথে আমাদের আর কি ছিল টপিক? আমরা কিন্তু টেন্স নিয়ে কথা আন্তেভোগাতিভ, আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে ইন্টারোগেটিভ আপনাদের শেখানো হয়েছে আমি জানি। তো আমি আরেকটু করেছে দেখাই। হুম, আমি তো কম আচ্ছা, আমি বুঝেছি এখানে আর কি ইন্টারোগেটিভকে আমি ২ টা ভাগে ভাগ করব, হ্যাঁ? ২ টা শ্রেণীতে। ১ম শ্রেণী হচ্ছে ১ম টা আমি ভাগ করব হিসেবে কি বলে এটাকে? আ ইন ইন্টারোগেটিভ উইথ এসকো অ্যান্ড কেসকো, হ্যাঁ? হুম, এসকো, এসকো অ্যান্ড কেসকো। কেস এখানে হবে কেসকো। আমি ২ টা শ্রেণীতে ভাগ করব। আরেকটা ইন্টারোগেটিভ ভাগ করব, সেটাকে আমি বলতেছি WS কোয়েশ্চেন। কি বলছি? WS কোয়েশ্চেন। WS কোয়েশ্চেন গুলা কোনগুলো? কোনগুলো? ওই যে আ কেল কি, তাই না? কি মানে? হু, কি কি ও ইউ ক মানে হোয়েন, দেন হুম, হু মানে হচ্ছে হোয়ার, কমো মানে হাউ, তাই না? হুম, COMBIN, কম্বিয়া। দেন ওই যে ৪ টা কেল আছে, মনে আছে? ৪ টা কেল? হ্যাঁ আচ্ছা, আমি কেল জাস্ট একটা লিখলাম বুঝার স্বার্থে। আচ্ছা, তাহলে হু, হোয়েন, হোয়ার, হাউ, ও হাউ মাচ, হাউ মেনি, আর কি বাকি আছে? আর কি বাকি আছে ২ একটা? আরেকটা আছে কোকোয়া, তাই না? কোকোয়া বাকি আছে, হোয়াই। তো UFOY, হ্যাঁ? কোকোয়া। হুম। সো আমি ইন্টারগেটিভকে এর বর্ডার সেন্স থেকে ধরলে আমি এই ২ টা শ্রেণীতে বিভক্ত করব। এখন আমি যদি সেন্টেন্স গুলাকে ইন্টারগেটিভ করতে চাই, বিশেষ করে এসকু এবং কেসকু দিয়ে এটা খুব সবচেয়ে বেশি সহজ। যেমন যদি বলি যে আ ইল লি হি রিডস ইল্লি আ সরি ইল্লিয়া লিভ, রাইট? এখন আমি এটার মানে কি যে হি রিডস আ বুক, হি রিডস আ বুক, অথবা হি ইজ রিডিং আ বুক, রাইট? এখন আমি এটাকে বলতে চাচ্ছি যে সে কি বই পড়ে? সে কি বই পড়ে? তাহলে কি হবে? আমরা জাস্ট এসকু টাকে নিয়ে আসবো। আচ্ছা, এসকু কেসকুর মধ্যে যে ডিফারেন্সটা আছে, এটা কি আপনার ক্লিয়ার আইডিয়া আছে? ওর মধ্যে একটা ডিফারেন্স আছে। কারণ অনেকেই, আমিও কনফিউজ ছিলাম যখন শুরু করেছিলাম তখন, কোথায় এসকু বসাতে হয়, কোথায় কেসকু, এটা বুঝতাম না। ডু আই নিড টু এক্সপ্লেইন? হ্যালো? সরি মাসে ১ মিনিট আমি ছিলাম না লাইন ওকে, ওকে, ওকে। নেটওয়ার্ক চলে আচ্ছা, গেছে আচ্ছা। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি হ্যাঁ, আমি বলছিলাম যে এসকু এবং কেসকুর মধ্যে যে পার্থক্যটা আছে, এটা কি আপনার ক্লিয়ার আইডিয়া আছে, ধারণা রয়েছে?
না, আহ, লেগেছে ধারণা নাই, একদমই। ঠিক আছে, আমি আপনাকে জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনি যখন এসকিউ দিয়ে প্রশ্ন করবেন, ওই এসকিউ দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা আসবে, আনসারটা হুম, আইদার ইয়েস হবে অথবা কি হবে, নো হবে। না, কি বললাম আবার বলি, এসকিউ দিয়ে যে প্রশ্নটা ইয়েস আপনি হয়। করবেন ওইটার আনসার যখন যে দিবে তার আনসার আইদার ইয়েস অথবা নো। তার মানে এটা একটা ইয়েস নো কোশ্চেন, আমরা এটা বলতে পারি, হ্যাঁ, ইয়েস নো কোশ্চেন। বাট বাট আপনি যদি কেসকু দিয়ে প্রশ্ন করেন সেটা হচ্ছে আপনার ডেসক্রিপটিভ আনসার। কেমন আনসার হবে? ডেসক্রিপটিভ, আপনি ইয়েস নো দিয়ে দিতে পারবেন না। তার মানে এই কেসকু যেটা, এই টোটালটার মিনিংই হচ্ছে হোয়াট। টোটালটার মিনিং কি? হোয়াট। চলেন আমরা উপরের বাক্যটা দেখি। এখানে বলছি কি যে, প্রথমে বলেছিলাম যে ইলিয়া লিভ, আপনি যদি কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বেই এসকু অথবা কেসকু দিয়ে দেন সেটা কি অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ইন্টারোগেটিভে রূপান্তর হয়ে যাবে, তাই না? এটা কিন্তু একটা অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেভাবে বুঝেন সেরকম সেন্টেন্স। ইলিয়া লিভ, সে একটি বই পড়ে। আমি যদি এসকু দিয়ে দিই তাহলে কি হবে তখন? ডেফিনেটলি আমাকে এখানে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। ট্রান্সলেশন করলে ইংরেজিতে হবে এরকম যে ডাজ হি, রাইট, ডাজ হি রিড আ বুক, ডাজ হি রিড আ বুক, রাইট। তাহলে এর আনসারটা কি হবে? ইয়েস নো হবে না? ইয়েস অথবা হ্যাঁ, নো হবে না? তো সে কি বই পড়ে? পড়লে ইয়েস, না পড়লে নো। তার মানে yes, এসকু দিয়ে প্রশ্ন করেছি, উত্তর হচ্ছে ইয়েস অথবা নো। চলেন আমরা এখন এটাকেই আমরা কেসকু দিয়ে করব, হ্যাঁ। আচ্ছা, এখানে কোশ্চেন মার্কটা কত লাগবে? আমি এখানে কথাটা এভাবে বলতে চাচ্ছি। আচ্ছা, কেসকু আবার এখানে আবার ইল এল চলে আসলে তখন এখানে একটু সংক্ষেপ হয়ে যায়, হ্যাঁ, এই কোটা কেটে এরকম এটাতে লেগে যাবে, হ্যাঁ, কেস্কিল শোনা যাবে, কেসকু ইল না, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তাহলে কেস্কিল লি আল, সরি, আপনি যখন কেসকু দিয়ে প্রশ্ন করবেন এর অর্থ অর্থ হচ্ছে এই কেসকু দিয়ে আপনি বাক্যে যে অবজেক্টটা আছে, ডিরেক্ট অবজেক্ট, ওই অবজেক্ট সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন। তার মানে আমরা কি এভাবে বলি যে হোয়াট ডাজ হি রিড আ বুক, এরকম কি হবে? না, এরকম হবে না। কি হবে? হোয়াট ডাজ এটা, হি রিড, এইটুকু গিয়ে আমাকে থামতে হবে, আর ই এডি, রাইট, থামতে হবে। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে আমরা যে কেস দিয়ে যে প্রশ্নটা করছি ওইটা আসলে বাক্যের আমরা অবজেক্ট সম্পর্কে জানতে চাচ্ছি, রাইট, অবজেক্ট সম্পর্কে জানতে চাচ্ছি, যার কারণে ওই বাক্যে আর কি থাকবে না, অবজেক্টটা থাকবে না। থাকবে এবং না। আপনি এই আনসারটা ইয়েস অথবা নো দিয়েও দিতে পারবেন না, রাইট। হুম, আপনি কি এটা ইয়েস নো দিয়ে দিতে পারবেন? সম্ভব না। হোয়াট ডাজ হি রিড এটা একটা ডেসক্রিপটিভ আনসার হবে, কোশ্চেন, মানে কোশ্চেন যেরকম আনসার ওই কোশ্চেনের উপরে ডিপেন্ড করবে, রাইট, ডিপেন্ড করবে। তাহলে তখন আমরা কি বলবো? হি রিডস আ বুক, বুক, রাইট, এরকম ভাবে বলবো। সো এইটাই হচ্ছে আপনার এসকিউ এবং কেসকিউর মধ্যে ডিফারেন্স। সো এটা প্রশ্ন করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যেটা বললাম, আপনি জাস্ট কি করবেন, অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবেন, ওর পূর্বে এসকিউ বসাই দিবেন, দ্যাটস ইট, ওটা প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে গেল। এখন চলেন আমরা এই সেন্টেন্সটাকে আমরা ওই ডাব্লিউএস কোশ্চেন সেকেন্ড ক্যাটাগরিতে কিভাবে করতে হয়। ইংরেজিতে এভাবেই করতে হয়, ইল্লি, হ্যাঁ, ইল্লি আ লিভ। তো আমি জাস্ট বলতে চাচ্ছি যে হোয়েন ডাজ হি লিভ রিড আ বুক, হোয়েন ডাজ, হ্যাঁ, তাহলে আমি কি বলবো? জাস্ট ডাব্লিউএস কম, কোশ্চেনটা সাবজেক্টের পরে বসাই দেবো, ইউ আ এন দে, হ্যাঁ, ক, সরি, আ এন দে, কি হবে? দেখ, হ্যাঁ, ক, কম, কতিল, হ্যাঁ, কতিল আচ্ছা, লিয়া লিভ। আপনি জাস্ট ওটা বসাই দিবেন, হয়ে গেল প্রশ্ন। হোয়েন ডাজ হি রিড আ বুক। আপনি এখানে বলতে পারেন যদি হোয়াই ডাজ হি রিড আ বুক, হতে পারে না? ইউ ইউ এফ হ্যাঁ, কোকোয়া, তাই না? হোয়াই ডাজ। যদি বলি সে কিভাবে পড়ে, হাউ ডাজ হি রিড, কম। যদি কম, বলি কোথায় পড়ে সে, তাহলে কি হবে? ও, হু। আপনি ও, যদি বলেন আম, আর কি আছে, হু রিডস আ বুক, তাই না? তখন কি হবে? তখন তার হিটা থাকবে না, তাই না? ইটা সাবজেক্টটা থাকবেন, থাকবে না, হিটা তুলে দিতে হবে। কি লি আ লিভ, হু রিডস আ বুক, হু রিডস আ বুক, রাইট। তখন কথাটা এরকম হবে। আর কি বাকি থাকলো? কেল, কেল দিয়ে যদি প্রশ্ন করেন, কেল দিয়ে প্রশ্ন করলে কেলটা যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় এই জন্য বাক্যের অবজেক্টটা মানে নাউনটা কেলের সামনে দিতে হয়। তাহলে এভাবে বলতে হবে আপনাকে, কেল লিভ, কেল লিভ, কেল লিভ কেল ইল্লি, কেল লিভ, লিভ ইল্লি। হুম, কেল দিয়ে করলে আপনি বাক্যে যে ডিরেক্ট অবজেক্ট বা নাউন যেটা থাকবে ওইটা কেলের সামনাসামনি চলে আসবে, হ্যাঁ, কাছাকাছি চলে আসবে। তারপরে সাবজেক্ট এবং ভার্ব দিয়ে দিতে হবে। কেল লিভ ইল্লি, হুইচ বুক ডাজ হি রিড, হুইচ বুক লিড, ডাজ হি রিড। ডাজ, হুম আচ্ছা, এগুলো তো বেসিক কথাবার্তা, আরো অ্যাডভান্স কোশ্চেন আছে, হ্যাঁ, ওইগুলাকে বলে ইনভার্সন আছে, ইন্টোনেশন আছে, হ্যাঁ। ওইগুলা কথা আসলে আমার মনে হয় না বলা উচিত। বি ওয়ানে গিয়ে হয়তো ওইগুলা বললে আপনাদের ভালো হবে। আচ্ছা, আপাতত এটা দিয়ে আপনি চলতে পারবেন, তাই না? চলতে পারবেন না? আচ্ছা,
এগুলো দিয়ে হ্যাঁ চলতে পারবেন। ওকে। ওকে। ঠিক আছে। সো কোশ্চেনকে কিন্তু আমি এভাবে বর্ডার সেন্সে ভাগ করে জিনিসটা আমি এইভাবে দেখলাম। হুম দেন আপনাদের কাছে কিছু কোনোটনিক টনিক ফর্ম একটু বুঝাইতে চাইছিলাম। এটা কিছুই না, জাস্ট আচ্ছা দাঁড়ান, আম্পেঘাতিভ। আম্পেঘাতিভটা একটু গুরুত্বপূর্ণ। আমি ওইটা আপনাকে অন্য একটা বই থেকে দেখাচ্ছি। বইয়ে লেখা আছে। আমার এখানে লিখতে অনেক সময় লাগবে। আম আম্পেঘাতিভ মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? imperative। ইম্পারেটিভ যেটার মধ্যে কি আদেশ, নিষেধ, উপদেশ এগুলা থাকে, রাইট? এগুলাকে আমরা কি বলি? হুম ইম্পারেটিভ সেন্টেন্স বলি, রাইট? সো ওই আম্পেঘাতিভ, এখানে আম্পেঘাতিভটা ব্যবহার করব মূলত আমরা আম আদেশ সূত্রে। আচ্ছা দাঁড়ান, আমি বের করি, কোথায় যেন আছে? প্রেজেন্ট সাবজেক্টিভ পসেসিভ। আম্পেঘাতিভ প্রেজেন্ট আমি পেয়েছি। ওকে, চলে ঠিক আছে। আচ্ছা, লাম্পেঘাতিভ ফেজও আমরা আমরা জানি যে ইম্পারেটিভ যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা স্টার্ট হয় কি দিয়ে? ভার্ব দিয়ে, তাই না? হুম এবার একটা ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো কি থাকে না? সাবজেক্ট থাকে না। আমরা দৈনন্দিন জীবনে এভাবে বলি। মনে করেন আপনি আপনার বাচ্চাকে বলছেন, আ মানে কি বলছেন যে, মানে ওঠো, তাই না? কিছু মানে একটা বলো ঘুমায়ে আছে, হুম আপনি বলছেন, "ওঠো, ওঠো।" এরকম বলছেন না? যে ঘুম হ্যাঁ থেকে ওঠো। আপনি কিন্তু তার নাম নিচ্ছেন না, রাইট? নাম না না নিয়ে জাস্ট বলছেন, "ওঠো।" রাইট? আবার যদি বলেন যে, "সেখানে যাও।" রাইট? হুম "ওখানে যাও।" "এখানে বসো।" তাই না? "এটা করো না।" রাইট? হুম "ওখানে যেও না।" এই যে কথাগুলো, জাস্ট আমরা কি বলি? আমরা বাক্যের আ সাবজেক্টটাকে উল্লেখ করি না, বাট ডিরেক্টলি শুরু করি ভার্ব দিয়ে। "যাও, সেখানে যাও।" তাই না? "গো দেয়ার।" রাইট? হুম "গো দেয়ার।" "সিট ডাউন।" ওকে? "সিট হিয়ার।" এরকম বলি, রাইট? "স্টপ ইট।" রাইট? এরকম বলি। হুম "স্টপ রাইটিং।" রাইট? এই যে এইগুলো। তো এই ধরনের সেন্টেন্স গুলো আপনি কিভাবে বলবেন? ফরাসিতে। এটাকেই বলা হচ্ছে আম্পেখাতিভ প্রেজেন্ট। এবং হুম ডেফিনিটলি ইম্পারেটিভ সেন্টেন্সটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সেই হতে পারে। পাস্টে কি কাউকে আপনি আদেশ করতে পারবেন? পাস্টে না আদেশ না করা যায় না। ফিউচারে আদেশ করা যায় না। ডেফিনিটলি ওই ব্যক্তি আপনার কি থাকতে হবে? প্রেজেন্ট থাকতে হবে আপনার সম্মুখে। তাহলেই হুম একমাত্র আপনি কি করতে পারবেন? আদেশ করতে পারবেন, তাই না? যার কারণে জি ইম্পারেটিভ সেন্টেন্স কখনো পাস্ট অথবা ফিউচার হয় না। এটা অনলি প্রেজেন্ট টেন্সেই থাকে। এবং হুম আরেকটা কথা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স অনলি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার এবং হচ্ছে সেকেন্ড পারসন এর সাথে হয়। যেমন ইংরেজিতে ইংরেজিতে না, মানে ফরাসিতে সেকেন্ড পারসন কয়টা? ২ টা। একটা হচ্ছে কি টু, ইনফর্মাল, আরেকটা ভু। তাই না? ভোগ এই ২ টা হচ্ছে হুম সেকেন্ড পারসন। আর ফার্স্ট পারসন প্লুরাল কোনটা? নু। হুম নু। নুটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, হ্যাঁ? ফার্স্ট পারসন ২ টা হয়। একটা হচ্ছে জো হয়, আমি। যোগ আমি আমরা হুম বলে পড়ে আসছি না? আমাদের ছোটবেলায় পড়াইতো হ্যাঁ যে হুম আমি আমরা হচ্ছে কি ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, তাই না? আর বাদবাকি হুম সবাই তারা বা সে বা তারা থার্ড পারসন। এরকম ভাবে আমাদের পড়া হতো, কিন্তু কখনো এগুলা বুঝতাম না। যে আসলে জিনিসটা কি? আচ্ছা। সো এইটা হচ্ছে ফার্স্ট পারসন। সো ফার্স্ট পারসন জোকে তো নিজেকে তো আর ওভাবে আদেশ করা যায় না। সো এটা জাস্ট নুর সঙ্গে হবে, হ্যাঁ? নুর সঙ্গে হবে। তাহলে ফরাসিতে আমরা ৩ টা সাবজেক্টের সাথে আমরা এই আম্পেগাটিভ করতে পারবো। একটা টু, হু এবং নু। এই ৩ টার বাইরে আর করা যাবে না। করা হুম যাবে না। সো চলেন দেখি এটা কিভাবে করতে হয়। প্রথমত যেটা হবে, আম আমরা কি করব, যেকোনো ভার্ব, যে ইয়ার ভার্ব নিয়ে কথা বলছি এখন। হুম ইয়ার ভার্ব যেকোনো ভার্ব আমরা কনজুগেশন করব প্রেজেন্ট টেন্সে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে হবে, এই ৩ টা সাবজেক্টের সঙ্গে এখানে টুর সাথে কনজুগেশন আছে দেখেন। এখানে নু এবং ট্রু, হ্যাঁ? সো টুর সাথে যখন আপনি কনজুগেশন করবেন, করার পরে এটা তো প্রেজেন্ট টেন্স এর মধ্যে চলে গেল। ওখানে যখন আমি আম্পেঘাতিভে রূপান্তর করব, তখন সাবজেক্টটা বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে না? সাবজেক্ট সাবজেক্ট থাকে না। থাকে না ডিরেক্টলি শুরু হয় ভার্ব দিয়ে। তো ভার্ব দিয়ে শুরু হলে জাস্ট টুর সঙ্গে অলওয়েজ আমরা দেখেছি যে এন্ডিং এ কি থাকবে? ওএস থাকবে। তাই না? ওয়েস ওএস হুম থাকবে। তো জাস্ট আপনি আম্পারেটিভ যখন করবেন, আম্পেখাতিভ, তখন ওই এসটা, লাস্টের এসটা শুধু বাদ দিয়ে নিতে হবে। আর কিছু করতে হবে না। হুম? এসটা বাদ দিবেন। তাহলে এটা হয়ে গেল কি? পাগল। পাগল। হুম পাগল মানে কি? স্পিক। হুম স্পিক। আমি যদি বাংলাতে বলি তাহলে এরকম হবে। আ মনে করেন আপনি হচ্ছে আপনার বাচ্চাকে বকা দিছেন। সে আর কোন কথা বলছে না। হ্যাঁ? তখন আপনি কি বলেন? "কথা বলো, কথা বলছো না কেন?" রাইট? এরকম বলি না আমরা? সো হ্যাঁ হ্যাঁ, তো ওই সেন্স থেকে আমি তখন কি বলবেন? তখন বলবেন পাগল, পাগল একটু অন্য স্বরে, তাই না? উঁচু স্বরে আরকি। পাগল কথাটা এরকম চলে আসবে। সো প্লাস
আপনি বলছেন যে আপনার বাচ্চাকে বলছেন যে কথা বলো না। তাহলে কি হবে? ডোন্ট স্পিক। ইংরেজিতে বললে আমরা এভাবে বলতাম, তাই না? ডোন্ট হুম, স্পিক বা ডোন্ট টক নাও। এটা এখন কথা হুম, বলো না। সো ওইটা কিভাবে বলবেন? তাহলে এটা হচ্ছে পজিটিভ আম্পেহাতিভ, হ্যাঁ? আর নেগেটিভটা হচ্ছে এটা। নেগেটিভের রুলস আমরা জানি, নেগেটিভ কিভাবে করতে হয়। আপনি জাস্ট যেটা করবেন ওই ওই আম্পেহাতিভের যে ফর্মটা আমরা পেয়েছিলাম ওএস বাদে ওটার পূর্বে ন এবং পরে পা এড করে দিলাম। ন পা পাগল, সরি ন পাল পা। কি হবে? ন পারফেক্ট। পাল পা। কিন্তু ফরাসিরা নেটিভরা যখন কথা বলে ওরা আরো সংক্ষেপ করে বলে, ওরা এই নটাকে বলে না। জাস্ট কি বলে? পাগল পা। পারফেক্ট। পাগল পা বলে, হ্যাঁ? নও বলে না। বাট আমরা তো নেটিভ না, আমরা ওই সেন্সে যাবো না। ঠিক আছে? আমরা ন আচ্ছা। সহই বলব। সো ন কি হবে? ন পাগল পা। ডোন্ট স্পিক। তারপর, ন পাল পা মানে হুম, ডোন্ট স্পিক। এটা হচ্ছে স্পিক, ডোন্ট স্পিক। ঠিক আছে? সো জি। এইটা জাস্ট মনে রাখবেন। টুর সাথে এই লিটল চেঞ্জটা কিন্তু আসবে। এই এসটা হবে না এবং সাবজেক্টটা হুম, ডেফিনিটলি থাকবে না, হ্যাঁ? ওকে। আর নুর সাথে কোনো চেঞ্জ নাই। আপনি নুর সাথে যা হচ্ছে নু পাগলং, আপনি সাবজেক্ট বাদ দিয়ে জাস্ট পাগলং বললেই হবে কি? লেটস টক, লেটস স্পিক এরকম হবে, হ্যাঁ? লেট আস হ্যাঁ, টক কথাটা এরকম হবে। তাহলে এটা কি পারফেক্ট। হবে? ন পাগলং পা। লেট আস নট পারফেক্ট। স্পিক। আমরা কথা না হুম, বলি। এরকম বলি বাংলায়, তাই না? আমরা কথা না বলি। পাকলেও রাইট। দেন ভু পাকলে আপনি জাস্ট ভু বাদ দিবেন। যা আছে তাই, এখানে কিছুই বাদ দিতে হবে না। পাকলে, হ্যাঁ, পাকলে পাকলে, হ্যাঁ, আপনি বলছেন যে না কথা বলুন, পাকলে। তাই না? কথা বলুন এরকম। ন পাকলে পা, ডোন্ট স্পিক। কথা বলবেন না। ফরমালি বাংলাতে বসলে এরকম আসবে, রাইট? এরকম চলে আচ্ছা। আসবে। ওকে। সো এটা হচ্ছে ইআর ভার্বের তো দেখলাম। আর ইআর ভার্বের ভার্ল দিয়ে শুরু হলে এখানে একটু পরিবর্তন আছে। এখানে বাদবাকি সব ঠিক। জাস্ট নেগেটিভে গিয়ে যে আপনি এটা অলরেডি জানেন, রাইট? এখানে টা হ্যাঁ, নেকুত হয়ে যাবে, সংক্ষেপ হয়ে যাবে। কারণ হুম, ২ টা ভাওয়াল পাশাপাশি চলে আসছে না? এটার আচ্ছা। ভার্বের ভাওয়াল আর এর যে ভাওয়াল। যার কারণে এটা পূর্বের ভাওয়াল। শুধুমাত্র ডিফারেন্স একটা, হ্যাঁ? সরি? মানে এটাই একমাত্র ডিফারেন্স। এটা ডিফারেন্স তো বলা যাবে না। মানে কি বলা যায়? মানে এটা তো আলাদা নরমালি এই কিছু। রুলস আপনি জানেনই আগে থেকে, তাই না? হ্যাঁ, এই এটা যে তো ২ টা জানি। ভাওয়াল পাশাপাশি আসলে পূর্বের ভাওয়াল ড্রপ করে। সো এটা ওই রুলস এর এখানে মধ্যেই পড়বে। যেহেতু ইয়ার ভার্ব দিয়ে দুইটা বক্স দিছে, তার মানে এটার জন্যই কি দুইটা বক্স? লাইক আগেরটা তো ইয়ার ভার্বের ছিল পাকলে। এটাও ইয়ার ভার্ব, হ্যাঁ, এটাও ইয়ার ভার্ব। জাস্ট এটা হচ্ছে জাস্ট আগেরটা ভাওয়াল দিয়ে ভাওয়াল শুরু দিয়ে ভার্বটা শুরু। এইটাই। ভাওয়াল দিয়ে শুরু, হ্যাঁ? দেন চু একুত, এখানে কি বললাম? ওই যে এস বাদ দিয়ে যা থাকে তাই লিখতে হবে, এস তাই না? বাদ দিয়ে সেটাই যা লেখা আছে, খেয়াল করেন। হবে, এখানে গিয়ে কথা হওয়ার কথা ছিল যে একুত পা। কিন্তু এটা নিয়মের হচ্ছে কারণে এইটা শর্ট সংক্ষিপ্ত হয়ে হয়ে গেছে, না? গেছে। নেকুত পা। নেকুত নেকুত পা। পা। ডোন্ট লিসেন, ডোন্ট তো লিসেন। নেকুত পা। রাইট? ওকে। এভাবে লেখা আছে কথা। বাদ বাকিগুলো দেখেন সেম আছে। মানে নো জেকুত, সেম, এখানে হ্যাঁ, হবে জাস্ট একুত হবে। সেম সেম। নেকুত পা। হুম, ভু জেকুতে, একুতে, নেকুতে পা। ঠিক আছে? হ্যাঁ, ভাওয়াল হলে এরকম একটা ইয়ে আসবে। ওকে। এখন যদি আমি ইএক ভার্ব দেখি, ইএক ভার্বে খেয়াল করেন। ইএক ভার্বে এটা আরো বেশি সহজ। টুর সাথে কনজুগেশন করলে এরকম আসবে, রাইট? টু ফিনি। হুম, আপনাকে আর কিছুই বাদ দিতে হবে না। জাস্ট ওই ইএক ভার্বে এসটা বাদ দিতে হয়। এখানে কোনো এস-টাস কিছুই বাদ নাই। যেটা কিছু বাদ কনজুগেশন দেওয়া হবে হচ্ছে। সেটাই দিতে হবে, হ্যাঁ? সাবজেক্ট বাদে ওইটাই লিখতে হবে। জাস্ট ফিনি ফিনিশ বলবেন। লুক ফিনিশ। ফিনিশে। ওকে? ফিনি মানে ফিনিশ। হুম, এটা ন হুম, ফিনি পা, ডোন্ট ফিনিশ। তাই না? হুম, ডোন্ট ফিনিশ। এটা কি হবে? নো ফিনিসন, ফিনিসন, ন ফিনিস হুম, পা। হুম, ভু ফিনিসে, ফিনিশ। ফিনিসে, ন ফিনিসে পা। হুম? কোনো চেঞ্জ নাই। যেমন আছে তেমনই হবে। দেন ফন্ট দেখেন আর ই ভার্ব। টু ফঁ, ফঁ, ন ফঁ পা। হুম, nous prenons, prenons, ন prenons pas. vous prenez, prenez, ন prenez হুম, pas. ঠিক আছে? prenez pas, হুম, কোনো চেঞ্জ নাই কিন্তু। যেটা হচ্ছে সেটাই। আচ্ছা, হুম, এইবার আসেন আমরা আজকে প্রোনোমিনাল নিয়ে কিন্তু আলোচনা করেছি, রাইট? এখানে আমরা ২ হুম, টা হুম, প্রোনোমিনাল ভার্ব দেখতে পাচ্ছি, দেখেন। সো réveiller এবং s'habiller, হ্যাঁ? সো হুম, réveiller and s'habiller। প্রোনোমিনালের ক্ষেত্রে একটু পরিবর্তন আছে। সো এই ভার্বটাকে যদি আমরা নরমালি কনজুগেশন করি টেন্সে, প্রেজেন্ট টেন্সে কি হবে? tu তো réveille এরকম হবে না? তু হুম, তো ভেবেই, তাই না? নুর সাথে করলে নু নু ভেবেইয়, ভুর সাথে করলে ভু ভু ভেবেইয়ে এরকম হেভি। হবে। সো আপনি যখন ওইগুলাকে আম্পেঘাতিভে ইম্পারেটিভে যখন রূপান্তর করবেন তখন একটু পরিবর্তনটা দেখেন। ডেফিনিটলি ওই যে ইয়ার ভার্বের ক্ষেত্রে এস তো বাদ এস দিতে হবে, ওই বাদ রুলসটা যাবে। থাকবে। হেভেরি আর এই তো যে প্রোনোমিনালের যে ফর্মটা ছিল তো, এটা তো। চলে যাবে পরে এবং মাঝখানে একটা হাইফেন আসবে অবশ্যই। হাইফেন কিন্তু দিতেই হবে, আচ্ছা, এটা ম্যান্ডেটরি। এবং ওই তো হয়ে যাবে তোয়া। তো তো কিসে রূপান্তর হয়ে যাবে? তোয়া। তো হুম? হুম, ফ্রেঞ্চরা যখন তাদের বাচ্চাদেরকে ঘুম থেকে উঠায় সকালে তখন কি বলে? "réveille toi, réveille toi" এরকম বলে, হ্যাঁ? "réveille toi" হ্যাঁ? এরকম বলে। ঠিক আছে? তার মানে ওই তোটা কি হয়ে যাবে? তোয়াতে রূপান্তর হয়ে যাবে। তোয়া এখানে হয়ে একটু যাবে। পরিবর্তন আছে। হ্যাঁ? আবার নু তো কখনো চেঞ্জ হবে না। নু, নুই থাকে। তাহলে "réveillons nous, réveillez-vous" হ্যাঁ? কোনোমিনালে নু, হুম, ভু যা থাকবে ওটা ইম্পারেটিভ এ গিয়েও সেটাই থাকবে। জাস্ট তোর ক্ষেত্রে একটু তোটা তোয়া হয়ে যাবে। নেগেটিভে দেখেন আরেকটু পার্থক্য আছে। সেটা হচ্ছে নেগেটিভে আবার ওই যে
তোয়া যেটা হয়ে গিয়েছিল পরিবর্তিত, ওটা নেগেটিভ করলে পূর্বেই থেকে যাবে। মানে ওই প্রোনোমিনাল যে ফর্মটা ওটা পূর্বেই আগের মতোই থাকবে। ন তো ভেবেই পা কি হবে? ন তো ভেবেই পা। ন নু ভেবেই পা। ন ভু ভেবেই পা। এটা কি ক্লিয়ার? হ্যাঁ, এটা ক্লিয়ার, বুঝতে ক্লিয়ার তাই না? পারছি। জাস্ট এই এই যে তুর সাথে এই পরিবর্তনটা একটু মনে রাখবেন, তাহলে দ্যাটস নাথিং, কিছুই না এটা। সো নেগেটিভ করলে আমরা যখন নেগেটিভ ইম্পারেটিভ করব তখন এই তোটা কিন্তু তোই থাকবে, রাইট? এই জায়গায় তোয়া লিখলে আবার হবে না, আপনি বলতে পারবেন না যে ন খেবেই তোয়া পা, এরকম না, রাইট? ন তো খেবেই পা, এরকম জাস্ট পজিটিভটাতে তোতা তোয়া পরে পরে চলে যাবে এবং তোটা তোয়াতে রূপান্তর হবে। জি। সো এইটাই ছিল বেসিক্যালি আপনার ইম্পারেটিভের সেন্স। হ্যাঁ, ইম্পারেটিভের কথা ছিল। আর ফোনোটোনিক নিয়ে একটু কথা ছিল, তাই না? ফোনোটোনিক। আচ্ছা, টোনিক ফর্মটা এখন যেটা বললাম ওইটা হচ্ছে আমাদের যে দুইটা ম্যানুয়াল আছে A2 এর, ওইখানে কিভাবে এটা পাবো, মানে আমি খুঁজে দেখছি, কিছুটা মিলে এটার সাথে, কিছুটা মিলে না, মানে বইয়ের আচ্ছা, লুকটা বইয়ে আর কি। আপনাকে দেখাই দিতে হবে, তাই? হ্যাঁ, দাঁড়ান, বইয়ে কোথায় যেন আছে, আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। যদি বইটা ওপেন করি, কসমোপলিট ম্যানুয়াল। এটাতে আচ্ছা, এইটা তো দেখি, দাঁড়ান, আপনার ও A1 এর বই ওপেন করলাম এখন। কারণ এখন যেটা করছি ওইটা একটু দেখাইলেই হবে। হ্যাঁ, গত ক্লাসে যে জাস্ট ই আর ও এর যে এটা, ওটা হচ্ছে পড়তে গিয়ে দেখলাম বুঝতে পারতেছি না ওই বই থেকে, বাট আপনি যেটা থেকে বুঝিয়েছেন ওইটা অনেক ইজি ছিল, আচ্ছা মানে বালাত গ্রামার যেটা আর কি। আচ্ছা, ওকে, ম্যানুয়াল আদো, ঠিক আছে, জাস্ট এখানে তো এখানে তো এদের মতো করে লিখছে না। এখন ওইভাবে পড়াতে গেলে আসলে লার্নারদের জন্য একটু কঠিন হয়, যার কারণে আমরা আমাদের মতো করে বুঝাই, জিনিসটা সহজ করে বোঝানোর ট্রাই করি। আচ্ছা, যেটা কি শেখাইলাম আপনাদেরকে, এখন আপনাকে এখন তো লাম্পে হচ্ছে ঘাতে আমরা, হ্যাঁ, বেগাতে দ্বারা আছে শিখছি। কিনা কোনো দিকে। আচ্ছা, এটা কি হার্ড কপি বইটাতে? না, হার্ড কপি বই নেই, কোনটা? ওটা তো বিয়া ভেনু নাম, যে বিয়া বইটা হন, হচ্ছে আপনার কাছে কোন বই? আমাদের কি কোনো নিজেদের লিখিত কোনো বই নিয়েছিলেন হ্যাঁ আপনি? হ্যাঁ, আপনাদের দুইজনের ওই যে বিয়া ভেনু A1 A2 যেটা, ওইটা আছে। ওই বাংলাতে লেখা ওইটা? হ্যাঁ, বাংলাতে। ওইটার মধ্যেও কিন্তু আছে এই জিনিসটা, আচ্ছা আপনি ওইটার মধ্যে আচ্ছা। খুঁজে পাবেন। হ্যাঁ, আর আপনি যদি ফর্মালি এই বইতে খুঁজতে চান, সেক্ষেত্রে এখানে আছে কিনা দেখি, দাঁড়ায়। পার্টিসিপাসে হ্যাঁ, ওইটা খুঁজে মানে একই ফরম্যাটে নাই, সো exprime খুঁজে বের করতে obrigação ঝামেলা passe. লাগে। Amperativ raconte des événements passés. ও না, এটা তো লাম পাখি, সরি। না, এখানে নাই। আমি হয়তো আপনাদেরকে এক্সট্রা ভাবে শিখাতে চেয়েছিলাম, এই জন্য আমি এটা আলোচনা চলে আসছি, রাইট? এখানে দেখতে পাচ্ছি না আমি। হুম, না, ধরেন মুসির গতকালকে আমরা যে ওই যে ওয়াই আর ইএন এর যে ইয়েটা পড়লাম, হ্যাঁ হ্যাঁ, নিয়মটা রুলটা, ওইটা হচ্ছে আপনি যে বই মানে বাংলা গ্রামার থেকে যখন পড়েছেন এটা ইজিয়ার ছিল, আইডিয়া কিন্তু ছিল। ম্যানুয়াল টু A2 যেটা, এটাতে হচ্ছে জিনিসটা অনেক কঠিন ভাবে একটু লেখা, কঠিন ভাবে লেখা, জি, উদাহরণ আর কি, ডেফিনেটলি। বক্স বইয়ে দিয়ে উদাহরণ করানো। এটা বুঝি। ওটা এখন আমি যেহেতু আপনাকে এভাবে পড়িয়েছি, এজন্য হয়তো আপনার এভাবে সহজ লাগছে। আবার যদি ওটাই পড়াইতাম, এটা না আসতাম, তখন হয়তো ওটা আপনাকে ওইভাবে অ্যাডাপ্ট করে নিতে হতো, রাইট? আচ্ছা, আচ্ছা, বাই দ্য এই ওয়ে, বাংলা গ্রামার যেটা, এটা কি আমাদেরকে দেওয়া হয় না? না, কোন বালাত গ্রামার? এটা তো আপনার কাছে আছে। এই বই আর এই বই সেম। না, এটা তো কোর্সের যেটা বই না, দেওয়া এটা হচ্ছে- কোর্সের বাহিরে বই। সো আপনি এই বইটা নিয়েছেন, তাই না? এই বই হ্যাঁ নিয়েছেন না? এটা হ্যাঁ। আচ্ছা, এই বইয়ের মধ্যে আছে, আমি আপনাকে দেখাই দিচ্ছি। এটা বালাত না, বালাত দরকার নাই। ওইটা আমাদের ফ্রেন্ডস টু ফ্রেন্ডস, ওটা আগের বই ছিল। আচ্ছা, আম এর মধ্যে আপনি ওই ২ টা পাবেন হচ্ছে, এই যে এটা দেখেন, হচ্ছে আপনি লিখে রাখেন 42। আপনার খাতায়। আচ্ছা, ওয়া এবং যেটা, এটা বাংলাতে সুন্দর করে ৫০ আচ্ছা, নাম্বার ইউনিটে লেখা আছে। হ্যাঁ? হ্যাঁ ওইটা খুঁজে পাবো হয়তো। আচ্ছা, হ্যাঁ। আমি জাস্ট হচ্ছে এই আপনার যেটা হচ্ছে সফট কপি দাও, ওইটাতে আর কি কমপ্লিকেটেড লাগতেছে। ও, ওকে। আচ্ছা, তারপরে এখন যেটা শিখাইলাম সেটা কি? এটা ওই যে 46, সরি ইয়েতে ৪৬ আছে এখানে, um, ওই Este es un poco, না, এটা 43 ৪৪। 42 এ আছে মনে হয়, ও 42। এক্সট্রিমে পনবলাত, এই যে লাম পেঘাত, এই যে এটা ৪২ এ আছে, হ্যাঁ? মাত্র যেটা ইম্পারেটিভ সেন্স যেটা বললাম। ৪২ এবং ৫০ নাম্বারটা আপনি আশা করি দেখবেন। এখানে আরো সহজ করে বাংলাতে 51 লেখা আছে। পড়ছি আমরা, CODCY। আচ্ছা, আচ্ছা, ওকে। তাহলে তো হয়েই গেল। আচ্ছা, আচ্ছা, টোনিক ফর্মটা আপনাকে একটু দেখাই। ফোনোটোনিক যেটা। আম টোনিক ফর্মটা, আচ্ছা, এই বইয়ে বালাত বইয়ে আছে। আপনি এখান থেকে দেখেন। এই বালাত বই কি আমাদেরকে দেওয়া হয় না?
বালাত বই এটা তো আমরা পড়াই না, যার কারণে দেওয়া হয় না। আপনার কি প্রয়োজন? ও আপনার প্রয়োজন হলে নিতে পারেন না, সমস্যা এটা নেই। থেকে পড়াচ্ছেন তো সেই ও কারণে আচ্ছা মানে আচ্ছা। এখানে না আপনি যদি চান ইজিয়ার আমি লাগে দিয়ে আর কি দিয়ে দিতে পারবো, সবকিছু। সমস্যা নেই। আচ্ছা, এটা দিয়ে দিলেই ভালো, ওকে ঠিক আছে। তাইলে ধরতে সুবিধা হয়। হ্যাঁ আচ্ছা ওকে। আচ্ছা এটা কি যেন, ফোনোটনিক না? টনিক কোনো ফর্মটা তো বের করি জানেন। Pourquoi la ponctuation déplacement préposition এই যে আছে নেগেশন démonstration qualificatif détesté, এই যে ফোনোটনিক ওই যে পেয়েছি হচ্ছে পেয়েছি চলেন। ওকে, ফোনোটনিক কিছুই না, এটা জাস্ট একটা আচ্ছা, ফর্ম। হ্যাঁ এটা এটা যেটা মনে করতে হয়, বিশেষ করে সর্বপ্রথম যেটা লাগে, আমরা যখন আপনি নিজেকে অথবা অন্য কাউকে যখন কি করবেন, ইন্ট্রোডিউস করবেন, ঠিক আছে? ওই ইন্ট্রোডিউস করার সময় এই টনিক ফর্মগুলা দরকার। এটা করতে এটার ইয়েটা হচ্ছে মানে বাক্যের সাবজেক্টের উপর একটু স্ট্রেস দেওয়া, হ্যাঁ? দ্যাটস ইট, আর হুম, কিছুই না। স্ট্রেস দেওয়ার জন্য ওরা এটা করে। তাহলে এই টনিক ফর্মটা আপনাকে জাস্ট মুখস্থ রাখতে হবে। জোর টনিক ফর্ম হচ্ছে মোয়া, চুর তোহা, ইলের হবে লুই, এলের এলি থাকবে। এখানে দেখেন 8টা আছে, 8টা 4টা মিল আছে, 4টা নাই। প্রথম 3টা মোয়া হুম, তোয়া লুই হয়ে যাচ্ছে, এটা এলের এল, নুর নু, ভুর ভু, এবং লাস্টে যে এলের এলি হবে, হ্যাঁ? তার মানে এই 4টা যা আছে, সাবজেক্ট যেটা, সাবজেক্টিভ প্রোনাউন যেটা, টনিক ফর্মও সেই একই জিনিস। বাট প্রথম 3টা এবং এইটা যে ম্যাসকুলিন ইল প্লুরাল যেটা দে, এটার হুম, ও হবে। এই জিনিসটা বেশি প্রয়োজন হয়, এটা একটু মুখস্থ রাখবেন। তাহলে জোর মোয়া তোয়া লুই এগুলো তো আপনার মুখস্থ না রাখলেও চলছে, কারণ সেম জিনিস, তাই না? ইলের কি হবে, ও হবে। এটা কি বলে, ও, হ্যাঁ, ও ও। ও ওকে ফাইন। সো এটা হচ্ছে টনিক ফর্ম। এখন এটা ব্যবহার করতে হয় কিভাবে, চলেন দেখি। দেখেন, বলতে সে তাতিয়ানা। আচ্ছা তাতিয়ানা এটা কি একজন, একজন কি ফিমেল, না? দেখি। ফিমেল। তাহলে টনিক ফর্মটা কি হবে, এল। এই যে হুম, ফিমেল এল না, এলে সে তাতিয়ানা ইল দিয়ে প্রকাশ করতে পারি আমরা, তাই না? তাকে ইল হ্যাঁ বলবো। হ্যাঁ তাহলে ওইটা টনিক ফর্মও কি হবে, এল হবে। এ তাহলে আপনি যখন মনে করেন আপনার একটা ফ্রেন্ডের নাম তাতিয়ানা, আপনি হচ্ছে অন্য কোথাও হয়তো তাকে নিয়ে গেছেন অন্য কোনো ফ্রেন্ডের কাছে, যে তাতিয়ানাকে চিনে না বাট আপনাকে চিনে, হ্যাঁ? তো হুম, উনি আপনাকে জিজ্ঞেস করছে যে ইনি কে, হুম, কি এস, রাইট, হু ইজ দিস, এটা কে? তখন আপনি তাকে ইন্ট্রোডিউস করাবেন না? তখন আপনাকে কিভাবে বলতে হবে? তখন আপনি বলতে হবে এল সে তাতিয়ানা, এল সে তাতিয়ানা, ঠিক আছে? এইভাবে বলতে হবে। আসলে এল এর এখানে ওরকম কোনো মিনিং নাই, কিন্তু এটা ওই যে যেটা বললাম, ইন্ট্রোডিউস এর ক্ষেত্রে আপনাকে এইভাবে কথাটা বলতে হবে। এটা হচ্ছে নিয়ম। এবং ডেফিনিটলি অবশ্যই এটা এখানে প্রথমে দিবেন, এবং ওখানে একটা কি হবে, একটা কমা কিন্তু দিতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, হ্যাঁ? কমাটা কিন্তু আপনাকে দিতে হবে। এল ওই টনিক ফর্মটা দিবেন, টনিক ফর্মের উপর কমা হবে, দেন সেন্টেন্সটা চলে আসবে। এল আমি সে তাকে, ইংরেজিতেও তো কমা দেই। সরি, হ্যাঁ, ইংরেজিতেও কমা দেই যদি হ্যাঁ সেন্টেন্সে হ্যাঁ জোর হ্যাঁ, জি দিয়ে জি জি বলতে চাই। জি, ওকে। দেন এখানে আছে দেখেন, সে তিয়েগি, তিয়েগি একজন মেল পার্সনের নাম, তাই না? মেল পার্সনের নাম। সো সেম সিচুয়েশন কল্পনা করেন যে আপনার ফ্রেন্ডের নাম তিয়েগি, আর একজন ফ্রেন্ড হুম, চিনে না ওনাকে, আপনাকে জিজ্ঞেস করছে। তখন তিয়েগি একজন মেল, ওনাকে আমি হি দিয়ে প্রকাশ করতে পারি না, ইল, তাই না? হ্যাঁ এখন খেয়াল করেন, তাহলে ইলের টনিক ফর্মটা কি, লুই। লুই তাহলে আমরা প্রথমে বলতে হবে লুই, লুই কমা দিয়ে বলতে হবে সে সে তিয়েগি, লুই হয়েছে সে তিয়েগি, হ্যাঁ, কথাটা সেটি। এরকম হবে, ঠিক হুম, আছে? দেন আর একটু চলেন সামনে। এবার মনে করেন আপনি নিজেকে, সাপোজ ধরেন আপনি ইউনিভার্সিটিতে গেছেন প্রথম ক্লাস, ডেফিনেটলি একটা ইন্ট্রোডাকশন পার্ট হবে, রাইট? পার্ট হবে। হুম, তো টিচার আপনাকে জিজ্ঞেস করতেছে, কুড ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। আপনি তখন ফরাসিতে যদি ফ্রান্সে থাকেন, তখন আপনাকে বলতে হবে আলর, বা আলর না বললেও সমস্যা নেই, আপনি তখন বলবেন কি, moi moi je suis, je suis আপনার নাম, ঠিক হ্যাঁ আছে? বা je suis শায়ান, হ্যাঁ? তারপর অথবা বলতে পারেন je m'appelle শায়ান, এটাও হবে, হ্যাঁ? হুম, moi je m'appelle শায়ান অথবা je suis শায়ান, ২ টা বললে হ্যাঁ, হবে। তার মানে আপনি যেহেতু নিজেকে এখন ইন্ট্রোডিউস করছেন, তাহলে জোর টনিক ফর্মটা কি ছিল? moi ছিল না? হুম, তাহলে আপনাকে হুম, moi বলে তারপরে এই সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, হ্যাঁ? moi বলে জি, শুরু করতে হবে। দেন চলেন আমরা ও তে যাই। ও মানে কোনটা থেকে আসছে? ইল থেকে, তাই না? তার মানে ডেফিনিটলি বোঝা যাচ্ছে এখানে ২ জন পারসন থাকবে। যেমন এখানে দেখেন, বলছে ইল সাপেল পিয়ের এ চাওফা, পিয়েগ এ চাওফা। হুম? তার মানে কয়জন পারসনকে আমরা ইন্ট্রোডিউস করছি একসাথে? ২ জন। দুই তার মানে জন, তাদের প্লুরাল, থার্ড পারসন প্লুরালে চলে গেছে, রাইট? সো থার্ড হুম, পারসন প্লুরাল হলে কি হবে? পিয়েগ এবং চাওফা, যেহেতু পিয়েগ হচ্ছে একজন মেল এর নাম, চাওফা দুইজনই হচ্ছে ছেলে একজন হ্যাঁ ফিমেল নাম।
মেল ফিমেল একসাথে হলে ওটাকে আমরা ফরাসিতে ইল দিয়ে প্রকাশ করি, তাই না? ইলের হুম, মধ্যে ফেলতে হয়। যে আর যদি শুধু ইয়ে হতো, কি বলতো? এই যে এখানে দেখেন পরেরটা খেয়াল যদি করেন। ফিমেল হলে আবার শুধু এল ফিমেল, হতো। হ্যাঁ। এই যে এল সাপেল জন এলোদি, তার মানে এই দুইজনই হচ্ছে ফিমেল। যার কারণে এখানে টনিক ফর্মটাও দেখেন এল হয়েছে, এই যে এল হয়ে এল এর এল, তাই না? এল বলেছে, হুম, বলে একটা কমা আবার বলছে এল। এল এল সাপেল জন হুম, এলোদি, ঠিক আছে? আর হুম, এখানে বলছে কি, এটা যেহেতু মেল ফিমেল বোথ, যার কারণে ওই ইলের টনিক ফর্মটা এখানে চলে আসবে। তাহলে বলবে ও ইল সাপেল পিয়েগে চাওফা, ও ইল সাপেল পিয়েগে চাওফা। এটাই হচ্ছে টনিক ফর্ম। টনিক মানে কি? টোন, তাই না? গলার টোন, স্বর, ভয়েস, রাইট? গলার টোনটা চেঞ্জ হ্যাঁ, সো করে দেয়। আপনার টোনটা আপনি কিভাবে বলছেন, ওইটাই জিনিসটা। এটা তাছাড়া কিছুই না। ক্লিয়ার মাদাম? হ্যাঁ, ক্লিয়ার। ফাইন। আরেকটা রুলস আছে, সেই রুলসটা হচ্ছে এই টনিক ফর্ম গুলা যখন বাক্যের শেষে আসে, হ্যাঁ, শেষে আসে। এটা তো ইন্ট্রোডিউসের ক্ষেত্রে তো আর শেষে আসবে না। প্রথম কথা হচ্ছে এটা। আপনি না, ইন্ট্রোডিউসের ক্ষেত্রে প্রথমেই অলওয়েজ আসবে। সবসময় হুম, প্রথমেই থাকবে টনিক ফর্ম গুলো। বাট এটা কিন্তু শেষে আসতে পারে। কিভাবে আসতে হুম, পারে? আমি আপনাকে দেখাচ্ছি। যদি আপনি বলেন যে আম, কি হতে পারে যে জো জো পাগল আবেক, জো পাগল আবেক কি হবে? লুই হবে। জো পাগল আবেক লুই। এই লুইটা কোথা থেকে আসছে খেয়াল করেন। বই আপনাকে আবার নিয়ে যাই। এই লুইটা কোথা থেকে আসছে? ইল থেকে। ইলেকট্রনিক ফর্ম লুই না? ও মাই গড, হ্যাঁ, হ্যাঁ, ইলেকট্রনিক ফর্ম লুই, তাই না? আচ্ছা, আমার নেট, ওকে, নেট। হ্যাঁ, হুম, শুনছেন আমাকে? ক্লিয়ারলি শুনছেন এখন? হ্যাঁ, একটু ও, ব্রেক করেছিল, আচ্ছা, এখন একটু ঠিক ব্রেক আছে। করেছিল যে একটু নেটের কি জন্য সমস্যা হচ্ছে। ওকে, তাহলে ইলেকট্রনিক ফর্ম কি বলে দিলাম? লুই। সো এটা লুই। যখন বাক্যের আচ্ছা, শেষে আমি যখন আসবে। তার সাথে কথা জি, বলি, সরি, হুম, আপনি কিছু বলছেন? মানে তার সাথে যখন হ্যাঁ, তার বুঝাই, সাথে, জি। তার সাথে তখন আই যেহেতু আই এম টকিং টু, আই এম টকিং উইথ হিম, রাইট? আই এম টকিং উইথ হিম, আমি তার সাথে হুম, কথা বলছি। এবং যেটা হবে, বলে যখন এই টনিক ফর্ম গুলো বাক্যের শেষে আসবে, তারপরে দেখবেন কোনো না কোনো একটা কি থাকবে? প্রিপোজিশন থাকবে। যে কোনো একটা প্রিপোজিশন। হুম, এটা প্রিপোজিশনের পরেই আসে অলওয়েজ, ঠিক আছে? হুম, পরেই আসে। পরে আসে এবং প্রিপোজিশন প্লাস ওই টনিক ফর্মটা শেষে থাকবে এভাবে। হুম, ক্লিয়ার? আপনি হ্যাঁ, যদি বলেন আই এম টকিং টু দেম, তাহলে কি হবে? Je parle avec পাখি, eux, এরকম হবে না? এই যে ও মানে দেম, দে হ্যাঁ, থেকে আসছে না হ্যাঁ, এটা? দে থেকে আসছে, তাই না? তাহলে হুম, je parle avec eux, I am talking to them বা I am talking with them, ঠিক আছে? আমি হুম, তাদের সাথে কথা বলছি। হুম, এরকম ভাবে প্রিপোজিশন সহ এটা চলে আসে, শেষে আসলে এভাবে হয়। এইটাই মূলত ছিল। আর কি কিছু ছিল আমাদের আলোচনার মধ্যে? হুম, লিস্টে কি আর কিছু বাকি আছে? আম টনিক ফর্ম এগুলা ইন্টারভিউটা আন্টিগ্লোয়াটিভ করেছি, হয়েছে, ইম্পারেটিভ ফোনাটিভ হয়েছে, স্ট্রাকচার খুব। করেছি, আচ্ছা, এটা কিছুই না। ওইটা কি আম স্ট্রাকচার instructions pour exprimer des règles et des recommandations। এখানে জাস্ট কিছু রুলস, এক্সট্রা কিছু রুলস আছে, হ্যাঁ? দাঁড়ান, এই বইয়ের মধ্যে আছে। এগুলো আচ্ছা, কিছু, এটা মুখস্থর ব্যাপার। এগুলা শেখানোর কিছু না। আমি আপনাকে দেখাই আচ্ছা, দিচ্ছি। এটা দেখাই দিয়ে আমরা শেষ করে দিব। Instructions pour parler। জি, আচ্ছা, ক্লাসটা রেকর্ড আছে। আপনি দিয়ে দিব গ্রুপে। চাইলে আপনি পরেও দেখে নিতে পারবেন। উনারা তো কেউ আসলো না। হ্যাঁ, বেটার হয় ওই যে ওয়ার্ডের যে ফাইলটা, ওইটাকে কপি পেস্ট না করে ওয়ার্ড ফাইলটাই যদি আপলোড করে দেন তাহলে ভালো হয়। না, ক্লাস রেকর্ডিং এর কথা বলছি আমি। হ্যাঁ, না ঠিক আছে। ক্লাস রেকর্ডিংটা আমি হচ্ছে আপনাকে লিংক দিয়ে দিব, হ্যাঁ? YouTube এ আপলোড করে এটা প্রাইভেট আচ্ছা, করা থাকবে। প্রাইভেট করে লিংকটা দিয়ে দিলে দেখবেন। আর যেটা হচ্ছে ওই যে লিখে লিখে যেটা এখন পড়াচ্ছিলেন, আচ্ছা, ওই আচ্ছা, এগুলো, মানে আমি এগুলো। ওটার কথা বলছি, হ্যাঁ, ওয়ার্ড হ্যাঁ। ফাইলটা। জি, এগুলো আমি কপি করে তো পরে ক্লাসে দিয়ে দেই আপনাদেরকে। হ্যাঁ, হ্যাঁ, এটা মানে জি। ফাইলটা মানে কপি পেস্ট না করে ওয়ার্ড ফাইলটা কি আপলোড করার জন্য ও অ্যাজ আচ্ছা, সেম আচ্ছা, অ্যাজ আপনি কপি যেটা পেস্ট আছে না আর করে। কি, ঠিক আছে। জি, জি, জি। হ্যাঁ, ওটা করব। ফাইল আকারে আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে, ওকে। I will তাইলে do that. ধরতে ভালো সুবিধা, আচ্ছা, মানে আচ্ছা। মনে থাকে আর কি। ওকে, ওকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আ আর একটা কথায় instructions pour exprimer des règles, হ্যাঁ, এই যে এখানে আছে কথাটা। এইখানে আছে। relative এরপর তো আবার এক সপ্তাহ পরে ক্লাস। এবার এবার কি কোনো এক্সারসাইজ থাকবে মানে এক সপ্তাহের জন্য? এক্সারসাইজ তো অবশ্যই আপনাদেরকে দিব। এর আগে এক্সারসাইজ দিয়েছিলাম, তাই না? আচ্ছা, জি, ওভারঅল দেখি একটা এক্সারসাইজ আপনাদেরকে দেয়া যায় কিনা। ঠিক আছে। লিস্ট অফ এক্সপেরিমেন্ট দেখে গেলে খুব রিসার্চ। এটা জাস্ট আমাদের মুখস্থর ব্যাপার, হ্যাঁ? মুখস্থ করতে হবে। যেমন ধরেন আন্তেরদিকশন। আন্তেরদিকশন মানে কোনো কিছু
ইম্পসিবল কোনো কিছু যেটা সম্ভব না এরকম, রাইট? বা আচ্ছা আচ্ছা ইন্টারডিকশন যেটা বলি। তো ইল নে পা পসিবল দো এই ফর্মটা ব্যবহার করতে হয় এই ওকে সিস্টেমটা। ইল নে পা পসিবল মানে ইটস নট পসিবল টু ডু সামথিং, রাইট? ইল নে পা পসিবল দো ফের লা কুইজিন, হ্যাঁ? ইটস নট পসিবল টু কুক, রাইট? বা পসিবল টু কুক, হ্যাঁ? রান্না কুক, করা ওকে। ফের লা কুইজিন মানে কুকিং, কুক করা, ওকে। অথবা ন অথবা জামে। অ ন ফে জামে লা কুইজিন। আমরা কখনোই কি করিনি? উই নেভার কুক, রাইট? কুক। আচ্ছা সো এই আন্তেক দিকসিওর মধ্যে এই ২ টা রুলস পড়ে। এই রুলসটা জাস্ট মুখস্থ আপনার থাকলে আপনি বাক্য করে নিতে পারবেন। যেমন মানে এটা কখন কোনটা ব্যবহার করতে হবে এরকম কোনো না, পার্থক্য আছে? আপনার যখন এই সেন্সে এই কথাটা চলে আসবে, আপনি যদি যখন বলবেন যে, "আমি কখনোই কিছু করিনি, আমি কখনোই হুম, পড়িনি, আমি কখনোই খাইনি এই ফল।" ঠিক আছে? তখন এই যে ন জামে এই রুলসটা চলে আসবে। বাংলাতে বুঝেন? আপনি যখন বলবেন নেভার যে, "এটা সম্ভব না।" আপনি অনেক বলি না? যে, "এটা তো করা সম্ভব হ্যাঁ না। হ্যাঁ ইটস নট পসিবল।" তখন এই রুলসটা ইউস করবেন। "Il n'est pas possible de" হ্যাঁ? দোর পরে ভার্বের বেস ফর্ম এটা। দেন recommandation যেমন "Non rien" যে "Il n'apporte rien." He doesn't bring anything. He doesn't bring anything, হ্যাঁ? ওকে। সো এরকম যদি এগুলোর হয়, মাঝখানে শুধু ভার্ব হয় না? ভার্ব হবে নোয়ার জি। জামে ন নোয়ার মাঝে কে একটা ভার্ব হবে, ঘিয়াটা পরে থাকবে, হ্যাঁ? এই যে আপত্তিটা ভার্ব আছে। ঠিক আছে? সো এটাই ন রিকমেন্ডেশন ঘিয়ার বোঝায় রুলস এখানে, হ্যাঁ? ন ঘিয়া আপনি কিভাবে ব্যবহার করবেন এটা। নটা ভার্বের আগে দিয়ে দিবেন। ভাওয়াল দিয়ে শুরু হলে এন আপস্ট্রোক হিসেবে থাকবে। আর ঘিয়াটা পরে দিয়ে দিবেন। ঠিক আছে? যদি একটা হচ্ছে আপনি ইম্পসিবল বুঝাইতে একটা হচ্ছে রিকমেন্ডেশন বুঝাইতে জি, জি। যদি আপনি বলেন যে "হি ডাজন্ট রিড এনিথিং" তাহলে কিভাবে বলবেন? "ইল ন এর ন লি অ অস হিয়া" সরি, "ইল ন লি হিয়া" এরকম হবে না? লি এই যে ন দিলাম, হ্যাঁ লি পড়া দিলাম, হিয়াটা লাস্টে দিলাম। "হি হুম ডাজন্ট রিড এনিথিং" সে কিছুই পড়েনি। ঠিক আছে? এরকম। তাহলে এটা রিকমেন্ডেশন বলতেছে কেন? এটা "recommendation" কেন বলছে? হ্যাঁ আচ্ছা এটা তো আমি আপনাকে না recommendation বলতে এটা একটা রুলস, হ্যাঁ? রুলস এর মধ্যে এটার অর্থ পার্থক্য হতে পারে। রিকমেন্ডেশন বলতে যখন আমরা রিকমেন্ডেশন করব তখন এই জিনিসটা লাগবে। হ্যাঁ? যেমন আপনি আচ্ছা আপনাদের ফ্রেন্ডকে যখন বলতেছেন যে এই কাজটা রিকমেন্ডেশন ইউ কিভাবে শুড নট বলব? ডু দিস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম সো কিছু ওই সেন্স থেকে এই নিয়মটা ব্যবহার হবে, হ্যাঁ? বাট আমি তো সেন্স এর বাইরে গিয়ে কথা বলেছি এটা, তাই না? বাইরে গিয়ে বাইরে হ্যাঁ অর্থ বুঝতে হবে না পেরেছি এরকম তো আমার বলতে হবে কথাটা। তাহলে আমি কেমনে বলব? তো ওটা তো রিকমেন্ডেশন এ ধরলে হুম হবে না, রাইট? বাহিরে গিয়ে কথা বললাম। ওকে। দেন চলেন আচ্ছা পসিবিলিটি। পসিবিলিটি আমরা জানি ইংরেজিতে পসিবিলিটি কোন ভার্ব দিয়ে বুঝাই? ক্যান কুড দিয়ে বুঝাই, তাই না? পসিবিলিটি হুম বুঝাই। ক্যান কুড মে মাইট এগুলো দিয়ে পসিবিলিটি বুঝাই। তো ফরাসি সহকারে এটা জাস্ট ভার্বের কি বলে আ মডাল ভার্বের নিয়ম। এই যে pouvoir ভার্বের আপনি হয়তো জানেন। pouvoir ভার্ব পরে হুম ইনফিনিটিভ হয়। যেমন votre fils peut partager une chambre. Your your son can অথবা may share a room, তাই না? may share a room. হুম আপনাদের কি করানো হয়েছিল? আপনার এই মডাল ভার্ব গুলা নিয়ে কাজ করানো হয়েছিল A1 এ? ভার্ব আচ্ছা যদি না হয় তাহলে এটা না আমাদের একটু অফ রাখতে হবে। আমি হয়তো নেক্সট ক্লাসে আপনাদেরকে আ বলতে পারব। আচ্ছা, তাহলে এটা আপাতত থাক। pouvoir, devoir এবং আরেকটা আছে vouloir, হ্যাঁ? এই ৩ টা ভার্ব। এই ৩ টা ভার্বে আমি আ ডিটেইল বলতে এটা প্রেজেন্ট টেন্স এ দেখানো মনে হবে। হয় পড়াইছে আমি মনে হয় ভুলে আচ্ছা গেছি ভুলে গেছেন হয়তো। আচ্ছা। ঠিক আছে আমি আবার একটু দেখায় দেব। ওকে। আর obligation দেখেন। obligation মানে কোনগুলো যেগুলো বাধ্যতামূলক ম্যান্ডেটরি করতে হয়, তাই না? ম্যান্ডেটরি কথা কিভাবে বলি আমরা ইংরেজিতে? have to, has to বলি অথবা must বলি, তাই হ্যাঁ না? অথবা বলি মাস্ট যে it বলি is must that, it is imperative that এরকম ভাবে কথা বলি, রাইট? ওকে। ফরাসিতে তাহলে যে devoir আছে, মাস্ট আছে। আচ্ছা এটা নিয়ে পরে কথা বলব। আপনি যদি বলেন it is mandatory to তাহলে কথাটা এভাবে বলতে il est impératif de এটার মানে ইংরেজিতে কি হবে? it is mandatory to এই টুর পরে আমরা ভার্ব দিলে সেটা কি দেই? ইংরেজিতেও বেস ফর্ম দিই, তাই না? যদি বলি ইট ইস ম্যান্ডেটরি টু ফিনিশ বাই টুডে। এটা আজকের মধ্যে শেষ করা কি? বাধ্যতামূলক, তাই না? তাহলে কি বলব? Il est impératif de finir par aujourd'hui ঠিক আছে? বাই টুডে। এভাবে বলতে হবে, হ্যাঁ? সো এটা জাস্ট রুলস, হ্যাঁ? এটা কিছুই না। দেন আরেকটা আছে ইলফু। আচ্ছা ইলফু নিয়েও আপনাদেরকে একটু আলোচনা করতে হবে, হ্যাঁ? ইলফু নিয়ে আলোচনা করতে হবে। আর আম্পেঘাতিভ কিন্তু পড়েছি। একটু আগেই পড়লাম, তাই না? ওটা এখানেও আছে। নেজিতে পা। নেজিতে পা আনু কোনটাক্তে। আ তাহলে মোটামুটি এইগুলো। আর নেক্সট এ একটু তাহলে মনে করাই দিয়েন যে আমি মডাল ভার্ব নিয়ে একটু কথা এটা বলব। হ্যাঁ হ্যাঁ? modal verb। আচ্ছা মডাল ভার্বটা একটু মনে করাই দিয়েন। আমি ওটা দিয়ে আলোচনা করে দেন আমাদের যে রেগুলার বইয়ের পড়া নিয়মগুলো আমরা পড়াতে চলে যাব। ঠিক আছে? জি ওকে। এখন বলেন আপনার কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো সাজেশন?
বা এরকম কোনো কিছু থাকলে না, আজকে কোনো প্রশ্ন নাই, মোটামুটি ক্লিয়ার। জাস্ট ক্লিয়ার। হচ্ছে একটা রিভিউ লাস্টে হচ্ছে দেওয়া হলো একটু আজকের বলছে। ক্লাসটাতে, রাইট? A1 যে যা করে আসছিলেন, মোটামুটি একটা রিভিউ হুম, কিন্তু হয়ে গেল, হ্যাঁ? জি আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা দিয়ে দিব আপনাদেরকে, হ্যাঁ? জি ক্লাসটা আমি শিওর, করে ঠিক লিংকটা আছে দিয়ে দিব। হচ্ছে আর এইগুলো আমি আপনাকে ওয়ার্ড ফাইলই পাঠাচ্ছি। জি আচ্ছা। আর ওয়ার্ড দেখেন, ফাইলটা দিলেই আর ভালো আমাদের হয়। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে কবে? মঙ্গলবারে নিতে চেয়েছি আমি, নেক্সট, রাইট? শুক্রবারে যে ও ক্লাসটা আচ্ছা, মিস হয়েছে। মঙ্গলবারে আছে একটা, হ্যাঁ। জি, জি, জি। মঙ্গলবারে ক্লাসটা হবে। তাহলে ওইটা আমরা ক্লাসের শুরুর দিকে আমি একটু ইয়েতে থাকতে পারি, মানে গাড়িতে থাকবো হয়তো, মানে আচ্ছা, প্রথম ইয়ে দিয়েন আধা তাহলে, ঘন্টা। একটু মেসেজ দিয়েন, তাহলে আমি সম- সে অনুযায়ী ইয়ে হ্যাঁ, করব। আমার সমস্যা নেই, আমি মানে থাকবো নিয়ে, কিন্তু